আসসালামু আলাইকুম। আমার অডিও কি ঠিকঠাক শোনা যাচ্ছে? ওয়ালাইকুম সালাম ভাই। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা 34 বেজে গেছে। আচ্ছা, 35-এ শুরু করি। আমরা শুরু করি। ইটস 9:35 অলরেডি। তো আর কারো জয়েন করা হলে হোপফুলি আস্তে আস্তে জয়েন করবে। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন পড়ব। আমরা গত ক্লাসে বলেছিলাম যে কিছু জিনিস ম্যাথের, যেরকম পার্সেন্ট, পার্সেন্ট হচ্ছে ফ্র্যাকশন, ডেসিমাল ফ্র্যাকশন,
তারপরে হচ্ছে এই যে রেশিও এন্ড প্রপোর্শন, দিজ আর অল ইন্টারকানেক্টেড, একটা আর একটার সাথে কানেক্টেড। এগুলা সব একই অর্থ, মিনিং একই অর্থ ক্যারি করে, বাট ডিফারেন্ট ডিফারেন্ট রিপ্রেজেন্টেশনে। ঠিক আছে। সো আমরা আজকে বিভিন্ন প্রবলেম দেখব। তার মধ্যে দেখা যাবে যে অনেক প্রবলেম দেখা যাবে আমরা পার্সেন্টেজ এর নলেজ দিয়ে বা ওই অ্যাপ্রোচ দিয়েও আমরা সলিউশন করতে পারবো। ঠিক আছে। সো আর যেটা বলছিলাম যে শুধু চ্যাপ্টার ওয়াইজ আলাপ আলোচনা বাদ দিলেও এইগুলা বেসিক ক্যালকুলেশনের জন্য বা ওভারঅল একটা ম্যাথমেটিক্যাল স্কিল ডেভেলপমেন্টের জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনার পার্সেন্টের একটা ক্লিয়ার কনসেপশন থাকাটা ক্যালকুলেশনের জন্য ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে পার্সেন্টেজের ইনফরমেশন দিয়ে আমরা অনেক প্রবলেম সলভ করতে পারি। আজকে এরকম একটা প্রবলেম আছে, ওখানে বলবো। সো রেশিও এন্ড প্রপোর্শনে আসলে আহ বেসিক আলাপ আলোচনার কিছু নাই, শুধু দু একটা কথা বলে যাই। আমরা সাধারণত যদি বলি a = 25, b = যদি 100, তো আমরা a/b = কি লিখতে পারি? a/b = লিখতে পারি 25/100। পালানি করতেছে। ঠিক আছে। আমরা a/b সমান এমন লিখতে পারি। এখন আমরা বলতে পারছি যে এই a/b কে কাটাকাটি করা যায়, তাই তো? আমরা এখানে 25 দিয়ে উভয় পক্ষকে যদি ভাগ করি, মানে আহ লব এবং হরকে 25 দিয়ে ভাগ করি, তাহলে 25 × 1 = 25, 4 × 25 = 100। তো এটা আসে 1/4। সো a/b সমান সমান ছিল 25/100, সেখান থেকে কাটাকাটি করে আমরা বললাম 1/4। সো এ এবং বি এর রেশিও হয় এই a/b এর যেটা সেটাই, মানে a/b-র যে অর্থ a/b বা এ আর বি এর রেশিও, এটার অর্থটা একই। So, তাহলে এটাকে আমরা যদি এই রেশিও ফরম্যাটে লিখি, তাহলে কি লিখবো? প্রথমে লবেরটা লিখবো, তারপরে রেশিও সাইনটা দিয়ে হরেরটা লিখবো। আর যদি ফ্র্যাকশন ফরম্যাটে লিখি, তো এটা তো এরকম লিখতেই পাচ্ছি। ঠিক আছে। সো খেয়াল করেন, এ আর বি এর ভেতরে আমরা ইনিশিয়াল সংখ্যা কিন্তু ছিল 25 আর 100, বাট আমরা পরে বলছি a/b = 1:4। সো কখনো যদি দুইটা অনুপাত এইরকম থাকে, সো আমরা কিন্তু চট করে বলে ফেলতে পারবো না যে a = 1, b = 4। এই কথাটা কিন্তু আমরা বলতে পারবো না, এই কথাটা কিন্তু বলা যাবে না। ঠিক আছে। কারণ এখানে a = 1/4 হইতে পারে, a = 2/8 হইতে পারে, a = 3/12 হইতে পারে, a = 25/100 হইতে পারে। যে কোনো সংখ্যা সেটা, এবং সেই সংখ্যা 4 গুণ এটা হইতে পারে। সো আমরা কিন্তু এক্স্যাক্টলি এই ইনফরমেশন থেকে এ আর বি সমান কত সেটা কিন্তু বের করতে পারি না। ঠিক আছে। বাট একটু আগে খেয়াল করেন, আমরা ইনিশিয়ালি যেই সংখ্যাটা নিয়েছিলাম 25/100, আমরা যখন সেখান থেকে রেশিও বের করলাম, আমরা কিন্তু উপর নিচে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে সংখ্যা দুইটাকে কাটাকাটি করছি। ইন দিস কেস আমাদের এই সংখ্যাটা কি ছিল? আমাদের এই সংখ্যাটা ছিল কিন্তু 25। আমরা কিন্তু 25 দিয়ে লব এবং হর উভয়কে কাটাকাটি করছি, তাই না? তো এই 25টাকে আমরা এর পরবর্তীতে বিভিন্ন সময় আমাদেরকে প্রবলেমের মধ্যে কয়েকটা সংখ্যার অনুপাত দিয়ে দিবে। সো কয়েকটা সংখ্যার অনুপাত এর অর্থ হচ্ছে এই প্রত্যেকটা সংখ্যায় এমন একটা ফরম্যাটে আছে যেখানে একটা কমন একটা সংখ্যা দিয়ে গুণ করলে আমরা ওই ওই সংখ্যাগুলোর এক্সাক্ট মানটা পাবো। ধরা যাক আমি বললাম a/b = 2:5। তো এর অর্থ হচ্ছে a/b এর মান এমন একটা কিছু ছিল, যেই একটা কিছুকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয়তো এর একটা কোনো মান পাবো, লেটস সে সেটা বললাম p। আর সেটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলেও আমি a আর b এর মানটা পাবো। তো এখানে p আর p কাটাকাটি করা যায়, এই p টা হচ্ছে এখানে 25 যেটা। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, আমি মনে হয় গত এক ক্লাসে না দুই ক্লাসে বলছিলাম যে আমরা ছোটবেলায় আমাদেরকে যখন ম্যাথ করানো হতো, আমরা যখন লিখে লিখে ম্যাথ করতাম, তখন যেভাবে যেই শব্দগুলো ব্যবহার করা হতো
ওই শব্দগুলা ছিল ম্যাথ বোঝার জন্য সব থেকে আইডিয়াল শব্দ। এখানে এই যে আমি একটা সংখ্যা ধরছি না, যেটাকে দিয়ে উভয় পক্ষ, মানে উভয় পক্ষ না, লব এবং হর দুইটাকে কাটাকাটি করা যায়। আপনার খেয়াল করে দেখেন, আপনারা এই সংখ্যাটাকে ছোটবেলায় লিখতেন, ধরি অনুপাতের সাধারণ রাশি, এভাবে আপনারা লিখতেন, এক্স বা ওয়াই একটা কিছু ধরে নিতেন। এই সাধারণ রাশিটা হচ্ছে আমার এই যে পি, আর এখানে 25। তো আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, যদি একটা বা মানে দুইটা বা একাধিক সংখ্যার অনুপাত দেয়া থাকে, তাহলে আমরা ওই প্রত্যেকটা অনুপাতের অংশের সাথে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করলে ওই অরিজিনাল নাম্বারটা পাই। তাহলে এখানে এ ইস টু বি ইকুয়ালস টু ছিল 2:5। তাহলে এর সাথে আমি যদি প্রত্যেকটা সাইডের সাথে পি গুণ করি, তাহলে এ সমান সমান হয় 2p, বি সমান সমান হয় 5p। তো দেখেন, এখানে কিন্তু আমাদের অনুপাত দেয়া ছিল, বাট আমরা কিন্তু সেখান থেকে এক্সাক্ট সংখ্যাতে কনভার্ট করে নিলাম। সো এটা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমকে হ্যান্ডেল করতে বেশ কাজে দিবে। ঠিক আছে। আচ্ছা, সো অনুপাত কিন্তু যে শুধু দুইটা সংখ্যার হবে ব্যাপারটা এমন না। অনুপাত একাধিক সংখ্যার হইতে পারে। একটা অনুপাতের অনেকগুলা সাইড থাকতে পারে। ঠিক আছে। চারটা পাঁচটা যে কোনো অনুপাত হইতে পারে, এ ইস টু বি ইস টু সি হইতে পারে, বা এ ইস টু বি ইস টু সি ইস টু ডি হইতে পারে, চারটা সংখ্যার অনুপাত হইতে পারে। তো বিষয়টা হচ্ছে কি জানেন, বিষয়টা হচ্ছে আমরা লসাগু গসাগুর কনসেপ্ট পড়ছি না। তো এখানে দেখেন, এই যে অনুপাতের সাধারণ রাশি বলতে যে জিনিসটা বলছি, এটা কিন্তু আসলে যে কয়টা সংখ্যার অনুপাত বের করছি সে কয়টা সংখ্যার গসাগু, বা জিসিএফ, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। এইচসিএফ ও বলে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে। সো এই মানটা, গসাগু মানে কি, গসাগু মানে হচ্ছে এমন সব গুণিতক যেই গুণিতক গুলা দিয়ে প্রত্যেকটা টার্মই ভাগ করা যায়। তো দেখেন, এখানে আমরা যে এক্সাম্পল গুলো দিচ্ছিলাম, এখানে কিন্তু প্রত্যেকটা টার্মকেই ওই নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। ঠিক আছে। তো আমরা যখনই এরপরে প্রবলেম করব, তখন আমরা এই যে অনুপাতের সাধারণ রাশি, যে এক্স যে কথাটা লিখলাম, এটা আমরা অলওয়েজ কনসিডার করব, ধরে নিব। তাহলে আমাদের রেশিও এন্ড প্রপোর্শনের যত প্রবলেম আছে আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। আচ্ছা, সো এখান থেকে আমি একটু এগুলো মুছে দেই। ওকে। একটা অনুপাতকে আমরা কিন্তু একটা ফ্র্যাকশনকে যেভাবে হ্যান্ডেল করি, বা একটা ফ্র্যাকশনকে যেভাবে ডিল করি, আমরা একটা রেশিওকেও ওই একইভাবে ডিল করব। ঠিক আছে। লেটস সে আমি যদি এটাকে 2:5 লিখি, তো এটার অর্থ হচ্ছে a/b ইকুয়ালস টু 2/5। তো আমি চাইলে এইটার এই যে যে ইকুয়েশনটা লিখলাম, সরি, এই যে যে নাম্বারটা লিখলাম, এটার আমি বোথ সাইডকে 3/3 দ্বারা, মানে লব এবং হরকে 3/3 দ্বারা গুণ করতে পারি। তো 3/3 দ্বারা গুণ করলে কি হয়, 3 × 2 = 6, আর এখানে আসে 15। তো আমি যদি a/b সমান 6:15 লিখি, সেটাও কিন্তু কোনো ভুল নেই। সো আমরা কিন্তু চাইলে একটা অনুপাত বা একটা রেশিওর এই যে দুইটা সাইড, এই দুইটা সাইডকে একটা সেম নাম্বার দিয়ে গুণ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপরে কম্পোনেন্ট ডিভিডেন্ড বা যোজন এবং বিয়োজন, এই জিনিসটা খুব একটা কাজে লাগে না, বাট স্টিল আমার মনে হয় সেটা আমি একটু আপনাদের শিখিয়ে দেই, কাজেই আসবে, কখনো না কখনো লেগে যেতে পারে। যোজন আর বিয়োজন হচ্ছে, আহ ধরা যাক কোনো একটা রাশি আছে x/y। তো আমি যদি এই রাশিটা, আচ্ছা লেটস সে কোন একটা রাশি সমান সমান দেওয়া আছে x/y সমান a/b। এই যে রাশিটা আছে, আমি এই রাশিটাতে যদি যোজন করি, যোজন, এটাকে ইংরেজিতে বলে কম্পোনেন্ডো, কম্পোনেন্ডো। ঠিক আছে। সো কম্পোনেন্ডো, যোজন শব্দের অর্থ হচ্ছে এই অনুপাতের বোথ সাইডকে এক যোগ করা। এটা হচ্ছে কম্পোনেন্ডো। সো এটাকে আসলে এক যোগ করা এভাবে লিখে না। সো এক যোগ করলে যেটা হয়, নিচে ওয়াই হয়, x+y, আর এই পাশে নিচে বি, a+b। সো +1টা আসলে কখনো কোথাও দেখায় না, সরাসরি লেখা লিখে কম্পোনেন্ডো মানে হচ্ছে
লব, এই যে লব প্লাস হর বাই হর। ঠিক একইভাবে দেখেন লব প্লাস হর বাই হর। সো এটাকে বলে যোজন। একইভাবে বিয়োজনটা হচ্ছে আপনার এক বিয়োগ করা। সো বিয়োজনটাকে বলে ডিভিডেন্ডো। ডিভিডেন্ডো। সো এটার বিয়োগটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই, এ মাইনাস বি বাই বি। সো এটা হচ্ছে ডিভিডেন্ডো। একই সাথে আমরা যোজন এবং বিয়োজন একসাথে করতে পারি। সো এটাকে বলে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা যোজন বিয়োজন। তো একই সাথে কিভাবে যোজন বিয়োজন করব? একই সাথে যোজন বিয়োজন করা যায় এইভাবে। যদি দুইটা রেশিও এরকম দেওয়া থাকে, সো যোজন বিয়োজন করা যেতে পারে। আমরা প্রথমে যোজন করব, নিচে বিয়োজন করব। একইভাবে এই পাশে উপরে যোজন করব, নিচে বিয়োজন করব। এটাকে বলা হয় যোজন বিয়োজন। ঠিক একইভাবে আমরা চাইলে বিয়োজন যোজন করতে পারি। বিয়োজন যোজনে কি হবে, জাস্ট এইটা উল্টে যাবে, এইটা নিচে আসবে। তবে আমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে, অন্তত প্রিলিমিনারি এক্সামে যে সমস্ত প্রবলেম আসে, সেই সমস্ত ক্ষেত্রে এই কম্পোনেন্ট ডিভিডেন্ড এগুলোর খুব একটা অ্যাপ্লিকেশন আমার চোখে অন্তত পড়েনি। ঠিক আছে। বাট স্টিল যেহেতু আমরা রেশিও এন্ড প্রপোর্শন চ্যাপ্টারটা করছি, আপনাদের অন্য কোনো চাকরির পরীক্ষা বা কখনো রিটেনের জন্য, বা রিটেনেও আসলে ব্যাংকের রিটেন পরীক্ষায় এই জাতীয় প্রবলেম আসে না, বাট বিসিএস এর রিটেন পরীক্ষায় যে জাতীয় প্রবলেম আসে, সেখানে আবার এগুলো একটু লাগতে পারে। সো ব্যাংকের জন্য এটার খুব একটা প্রয়োজনীয়তা দেখি না, বাট স্টিল জানিয়ে দিলাম। সো আমাদের মোটামুটি প্রবলেম করার জন্য যেই ধরনের নলেজ লাগবে, সেটা আইএস আমাদের অলরেডি হয়ে গেছে। সো আমরা এখন সরাসরি প্রবলেম সলিউশনের মধ্যে ঢুকে যাই। আর যদি কোনো প্রবলেম লাগে তাহলে আমরা ইনস্ট্যান্ট সেটা শিখিয়ে দেব। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আমরা সব সময় যখনই একটা রেশিও দেখব, তখন আমরা এই যে একটা সাধারণ রাশি মনে মনে এক্স, সেটাকে গুণ করে চিন্তা করব। ঠিক আছে। যখনই আমরা দেখবো যে কয়েকটা রেশিও, একটা সিস্টেমে কোনো একাধিক সংখ্যা রেশিও দেয়া আছে, আমরা ওই রেশিও থেকে একটা কমন একটা রাশিকে নিয়ে আহ ওই সংখ্যাগুলা বের করে ফেলবো। ইন দিস কেস এখানে যেরকম বের করছিলাম যে 2:5 দেয়া ছিল, সেখান থেকে আমরা 2p বের করে ফেললাম, আমরা 5p বের করে ফেললাম। সো ওই জিনিসটা আমরা সবসময় করলে বেনিফিট পাবো। সো শুরু করা যাক। আচ্ছা, বলা হচ্ছে এটা লাস্ট টাইম বাংলাদেশ ব্যাংকের এডিতে আসা একটা প্রশ্ন। বলা হচ্ছে এ ইস টু বি ইকুয়ালস টু 4:7, বি ইস টু সি ইকুয়ালস টু 5:6। আচ্ছা, এটা বলা হয় নাই, তো এটা যেহেতু আমাদের প্রসঙ্গত আসছে, আমরা এটা বলে দিতে পারি। আচ্ছা, তো যখন এরকম একাধিক রেশিও দেয়া থাকবে এবং সেটাকে আমাকে বলছে যে এ ইস টু বি ইস টু সি ইকুয়ালস টু কত। সো আমাকে এই বি আর এই বি সেম আছে, এটাকে বলা যেতে পারে এক জায়গায় মার্জ করে ফেলতে হবে। ঠিক আছে। সো এক জায়গায় মার্জ করার জন্য কি করতে হবে, দেখেন আমি যদি এই দুইটা থেকে এ ইস টু বি ইস টু সি লিখতে চাই, তার মানে হচ্ছে এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, সো আমি একটা লিখছি, তাই না? এবং একই জিনিস আছে, তাই তো? কিন্তু আমার এখানে তো 7 আর এখানে 5, এখানে তো একই জিনিস নাই। তো আমরা যে কাজটা করব, আমরা এইখানে একই জিনিস বানাবো। কিভাবে বানানো যায়? আমরা একটু আগে শিখছি যে আমরা কিন্তু চাইলে একটা রেশিওর বোথ সাইডকে একটা সার্টেন নাম্বার দিয়ে গুণ করতে পারি, তাতে কিন্তু রেশিওতে কোনো চেঞ্জ আসে না, তাই তো? তো আমরা যেটা করব, আমরা এটাকে 5 দিয়ে গুণ করি আর এটাকে 7 দিয়ে গুণ করি, মানে এই একটা রাশিকে না, পুরা রেশিওটাকে আর কি। তো এটাকে 5 দিয়ে গুণ করলে হবে 4×5 = 20 ইস টু 5×7 = 35। আর এটাকে পুরাটাকে 7 দিয়ে গুণ করলে হবে 5×7 = 35 ইস টু 6×7 = 42। তো এখন কি বোঝা গেল কেন এটাকে 5 আর এটাকে 7 দ্বারা গুণ করলাম? এখন আমি বুঝলাম কিভাবে যে এটাকে 5 দ্বারা গুণ করলে আর এটাকে 7 দ্বারা গুণ করলে সেম টু সেম হবে। এই জাস্ট এখানে যেটা আছে সেটা দিয়ে এটাকে গুণ করবেন, আর এখানে যেটা আছে সেটা দিয়ে এটাকে গুণ করবেন, তাইলেই হয়। ঠিক আছে।
আপাতত মানে অন্যভাবেও করা যায়। বেসিক্যালি আমি হচ্ছে যেটা করলাম যে তাদের লসাগু থেকে এটা মাথায় নিয়ে আসছি, বাট অত কমপ্লেক্স আসলে চিন্তা করার দরকার পড়ে না। সো আমার এখানে ইট সার্ভস দ্য পারপাস, আমাদের কাজ যেটা দরকার ছিল হয়ে গেছে। সো আমাদের এই রাশিটা আর এই রাশিটাকে সমান বানানোর দরকার ছিল, সেটা আমরা সমান বানিয়ে ফেলেছি। এখন আমি চাইলে দুইটাকে, এই দুইটা রেশিওকে মার্চ করে ফেলতে পারি। সো এই দুইটা রেশিওকে এখন মার্চ করলে কেমন হবে বলেন তো? 20:35 ইস টু 42। সো দেখেন তো এটা আছে কিনা আমার অপশনে। হ্যাঁ, এটা আমার অপশনে আছে, এটা আমার অপশনের বি তে আছে। সো 20:35 ইস টু 42। এটা ইজি ছিল, এটা কঠিন কোনো প্রবলেম না। হোপফুলি আপনার এটা সবাই অলরেডি পারেন। তাও আপনারা একটু দেখেন 10 সেকেন্ড, আমি তারপরে আগাই। আচ্ছা, সামনের দিকে আগাই আমরা। এটা হচ্ছে আহ তিতাস গ্যাসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের একটা কোশ্চেন। এই এক্সামটা মনে হয় একটু কঠিন হয়েছিল। আমি যখনই আপনাদের জন্য প্রবলেম আহ মানে বাছাই করা শুরু করি যে কোনটা ক্লাস লেকচারে অ্যাড করব, মানে এই কোশ্চেনে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2021-এ তিতাস গ্যাসের, এটা মনে হয় আইবিএ কন্ডাক্ট করছিল। তো এখানকার প্রত্যেকটা কোশ্চেন আসলে এরকম ছিল যে মানে বাদ দেওয়ার মতো না। সো দেখেন বলছে যে এ ডগ টেক্স 3 লিপস ফর এভরি 5 লিপস অফ এ হেয়ার। আচ্ছা, হেয়ার মানে কিন্তু খরগোশ। তো বলা হচ্ছে একটা কুকুরের, আচ্ছা লিপস মানে হচ্ছে লাফ বা ধাপ, একটা কুকুরের 3 ধাপের সমান, না ভুল বললাম, একটা কুকুর যেই সময়ে 3টা লাফ দেয় বা 3টা ধাপ অতিক্রম করে, একটা খরগোশ ওই একই সময়ে 5টা লাফ অতিক্রম করে। ঠিক আছে, ভালো করে বুঝেন। একটা কুকুর যে সময়ে 3টা লাফ দেয় বা 3টা ধাপ অতিক্রম করে, লেটস সে এটা, 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 এই, সরি আর একটা ধাপ হবে, সো এটা। তো এই 3টা ধাপ অতিক্রম করতে তার যে সময়টা লাগলো, এই সময়ে হয়তো খরগোশটা একটা, দুটো, তিনটে, চারটে, 5টা এতটুকু অতিক্রম করলো। ঠিক আছে, তো এটা হচ্ছে খরগোশ আর এটা হচ্ছে কুকুর বা ডগ। আচ্ছা, তো এতটুকু বুঝলেন কিনা একটু বোঝাটা ইম্পর্টেন্ট, যে এটা কিন্তু টাইম সেম, হ্যাঁ। এটা করতে যে সময় লাগছে টি, এটাও করতে একই সময় লাগছে। সো দ্য ডগ টেক্স 3 লিপস ফর এভরি 5 লিপস অফ এ হেয়ার। তার মানে হচ্ছে একটা কুকুর যে সময়ে 3টা লাফ দেয়, একটা খরগোশ ওই একই সময়ে 5টা লাফ দেয়, মানে 5টা লাফ অতিক্রম করে আর কি। ভালো কথা। বলা হচ্ছে ইফ ওয়ান লিপ অফ দ্য ডগ ইজ ইকুয়াল টু 3 লিপস অফ দ্য হেয়ার, দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য ডগ টু দ্যাট অফ হেয়ার। আচ্ছা, তো বলা হচ্ছে আমরা ধরে নিই মনে মনে যে কুকুরের এই খরগোশের এই যে একটা ধাপে খরগোশ এক্স দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, সরি। আমরা ধরে নিই যে খরগোশের একটা লাফে সে এক্স দূরত্ব অতিক্রম করে। তাহলে খরগোশ 3টা লাফে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে? 3x পরিমাণ, রাইট? সো খরগোশ সে 3x পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করে। আচ্ছা, আমরা বলছি 1 লিপ অফ দ্য ডগ ইজ ইকুয়াল টু 3 লিপস অফ দ্য হেয়ার। তাহলে কি আমরা বলতে পারি যে
ডগের বা কুকুরের একটা ধাপ সমান সমান 3x। সো ডগস ওয়ান লিপ ইকুয়ালস টু 3x। ঠিক আছে, এখন ডগ কয়টা লিপ অতিক্রম করে? তিনটা, তাই না? সো ডগস থ্রি লিপ ইকুয়ালস টু 9x। বোঝা গেল? ডগস থ্রি লিপস ইকুয়ালস টু কি? 9x। আচ্ছা, তাহলে ডগস থ্রি লিপস ইকুয়ালস টু 9x। আর হচ্ছে তাহলে, আর খরগোশ কয়টা ধাপ দিছে? খরগোশ দিছে তো পাঁচটা। তাহলে খরগোশের একটাকে ধরে নিছিলাম আমি এক্স, খরগোশের পাঁচটা হচ্ছে 5x। সো আমরা দেখলাম একটা নির্দিষ্ট সময় টি তে ডগ সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে? 3x। আর হেয়ার সে অতিক্রম করছে, না ভুল বললাম, একটা নির্দিষ্ট সময় টি তে ডগ হচ্ছে 9x ডিস্টেন্স অতিক্রম করছে। আর যে হেয়ার সে হচ্ছে 5x ডিস্টেন্স অতিক্রম করছে। তো এখন আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি, তাই না? দূরত্ব ইকুয়ালস টু বেগ গুণ সময়। এখন আমরা ডগের ডিস্টেন্স কে বলি এসডি, ভেলোসিটি কে বলি ভিডি, আর টাইম কে বলি টিডি। আচ্ছা, আবার হেয়ারের ডিস্টেন্স কে বলি এস এইচ, ভেলোসিটি কে বলি ভিএইচ, টাইম কে বলি টিএইচ। এখন দেখেন আমরা যে সিস্টেমটা সলিউশন করছি, এখানে টিডি আর টিএইচ এই দুইটা সেম না? এই দুইটা জিনিস সেম না? ইকুয়াল না এই দুইটা? আমরা বললাম না যে সে একই সময়ে ডিস্টেন্স এতটুকু অতিক্রম করছে, যে তিনটা ধাপ যে পরিমাণ সময় দিছে একটা কুকুর, ঠিক একই সময়ে ওই সেম পরিমাণ সময়ে খরগোশ পাঁচটা লাফ দিছে। সো টিডি ইকুয়ালস টু টিএইচ। সো আমি যদি একটা ইকুয়েশন তৈরি করার চেষ্টা করি যে টিডি ইকুয়ালস টু টিএইচ, টিডি ইকুয়ালস টু টিএইচ, তাইলে আমরা এখান থেকে টি এর মান লিখতে পারি হচ্ছে, নিচে ভি রাখলাম, উপরে নিয়ে গেলাম এস। সো টিডি সমান সমান কি হবে এখান থেকে? এখান থেকে আমরা লিখতে পারবো এস ডি বাই ভিডি ইকুয়ালস টু এস এইচ বাই ভি এইচ। ঠিক আছে। আচ্ছা, এখন এস ডি এর মান কত বলেন তো? এস ডি এর মান হচ্ছে 9x ভিডি, আর এস এইচ এর মান হচ্ছে 5x, 5x এটা হচ্ছে ভিএইচ। আমাকে বের করতে হবে কি দেখেন তো, আমাকে বের করতে হবে দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য ডগ টু দ্যাট অফ হেয়ার। আচ্ছা, এখানে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমি আগেই বললে ভালো হতো। এ ইস টু বি, এটাকে বলা হয় দ্য রেশিও অফ এ অ্যান্ড বি। আমি যদি বলি দ্য রেশিও অফ বি অ্যান্ড এ, তখন কিন্তু এটা উল্টে যাবে, বি ইস টু এ হয়ে যাবে। এন্ড এই দুইটা জিনিস কিন্তু সেম না। খেয়াল করেন, এখানে বলছে দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য ডগ টু দ্যাট অফ হেয়ার, তার মানে আপনাকে বের করতে হবে ভিডি ইস টু ভিএইচ। আপনি উল্টা বের করলে কিন্তু অ্যান্সার আসবে না। অপশনের মধ্যে আপনি ওইটা পাবেন, কারণ আপনার যারা কোশ্চেন করবে তারা জানে যে অনেকেই এই ভুলটা করবে। অপশন আপনি ঠিকই পেয়ে যাবেন, বাট দ্যাট উইল নট বি দ্য কারেক্ট অ্যান্সার। তো আমাকে এখানে বের করতে হবে ভিডি বাই ভিএইচ। সো ভিডি বাই ভিএইচ ইকুয়ালস টু, এখানে হবে 9x, এখানে হবে 5x, এক্স আর এক্স কেটে দিলাম। সো আমার অ্যান্সার হচ্ছে 9:5। সো অ্যান্সার হচ্ছে সি, 9:5। দেখেন, আমি এই কথা মনে হয় প্রত্যেকটা ক্লাসে বলা হয়ে যাচ্ছে যে রিটেন ম্যাথের কথা, এটা কিন্তু যখন 9x আর 5x আসছে তখনই কিন্তু বুঝে ফেলা যাচ্ছে যে টাইম যেহেতু সেম, সো এটা প্রপোর্শনাল হবে। সো ওই 9x 5x এক্স এক্স কেটে যাবে, 9:5 হবে। বাট স্টিল আমি এই এস ইকুয়ালস টু ভিটি ফর্মুলাটা দিয়ে এই কারণে দেখালাম যে আপনি একটা অ্যান্সার বুঝতে পারতেছেন,
এটা হয়তো আপনার প্রিলিতে আপনাকে হেল্প করবে, টাইম সেভ করে আপনি চলে যেতে পারবেন। বাট রিটেনে তো আপনি অ্যান্সার বুঝতে পারতেছেন, কিন্তু সেটা যদি লজিক্যালি দেখাইতে না পারেন তাহলে তো আর হয় না। তো এই জন্য এটা করে দিলাম। ঠিক আছে। আপনাদের সাথে একটা ইনফরমেশন মানে একটা স্টোরি শেয়ার করি। এরকম আইবি এরই একটা আমাদের ব্যাচমেট আছে। তো তার সাথে একদিন আমার এরকম কথা হচ্ছে যে রিটেন ম্যাথ বা এটা নিয়ে। তো তাকে আমি বলছিলাম যে আমার কাছে মনে হয় যে রিটেন ম্যাথের জন্য আলাদা প্রিপারেশন দরকার পড়ে না। তো সে আমাকে বললো যে না, কেন দরকার পড়ে না, এরকম তো অনেক হয় যে আমি একটা সলিউশন এমসিকিউ অপশন থাকলে আমি বুঝতে পারি যে এটা হবে, বাট রিটেনে করতে গেলে আমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। সো আমার কাছে মনে হয় যে যখন মানে যাদের এই সমস্যাগুলো হয় তারা প্রবলেম যখন করে, তখন তারা প্রপার স্টেপ যে একটা ঘটনা কেন হলো এই অ্যান্সারটা তারা খুঁজে খুঁজে প্রবলেমটা সলভ করে না। আপনি যদি একটা সলিউশনের প্রত্যেকটা স্টেপ, কেন সেই ঘটনাটা ঘটলো, কেন এই কথাটা লিখলাম, এটার উত্তর যদি আপনি জানেন, তাহলে সেটা লিখে দিলেই তো আপনার রিটার্নের প্রবলেম সলিউশন হয়ে যায়। ঠিক আছে। ওকে। সো আপনারা কি এই প্রবলেমটা বুঝছেন? এটা একটু কমপ্লেক্স প্রবলেম ছিল, মানে সলিউশন কমপ্লেক্স না, বাট প্রবলেমটা বোঝাটা একটু চ্যালেঞ্জিং। বেসিক্যালি এখানে যে কাজটা করলাম যে আমার খরগোশের যেই অতিক্রান্ত দূরত্ব ছিল বা খরগোশের ডিস্টেন্সটাকে আমি একটা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছিলাম যে এক্স, এবং কুকুরের একটা লাফের ডিস্টেন্সটাকে আমি খরগোশের ওই চলকে কনভার্ট করে ফেলছি। ঠিক আছে। তো সেই কাজটাই আমি এই যে এইখানে করছি। এই জায়গাটাতে আমি মূলত সেই কাজটাই করছি। হ্যাঁ। ভাই হুম। ভাই এখানে যদি কেউ মানে লিপের মানি না জানে তাহলে কি ম্যাথে কিছু সলভ করতে পারবে এটা? বুঝিনি ভাই আপনার প্রবলেম, আরেকবার একটু বলেন আমাকে। ভাই বলতেছে যে এখানে যদি এদের থ্রি লিপ বলছে, যে এখন যদি কেউ লিপের মিনিং না জানে তাহলে কি ম্যাথ সলভ করতে পারবে ওইটা, মানে সমস্যা হবে এটা বলতেছে। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি এই ইনফরমেশনটা দেয়া না থাকে, না ভাই, এই যে এই লিপের এই অর্থের যে কথা বলতে। এই যে জি এই ইনফো, ও আচ্ছা, লিপের অর্থ। আচ্ছা আচ্ছা, মানে লিপ শব্দের অর্থ যে লাফ বা ধাপ, এটা না জানলে এই প্রবলেমটা সলভ করা যাবে কিনা সেটা। জি ভাই জি। আচ্ছা আচ্ছা। আহ এখন আপনি যদি এটা শাব্দিক অর্থ না জানেন, তাহলে এটা সলভ করতে পারবেন কিনা এটা আসলে ডিপেন্ড করে ভাই। কেউ যদি ওই পরিমাণ স্মার্ট হয়, মানে আমি যে বলবো যে না করা যাবে না, আমার কাছে মনে হয় না। বাট তার জন্য আপনাকে ওই প্রপার স্মার্টনেসটা শো করতে হবে। আমার মনে হয় কি, মানে এখানে আপনার লিপ শব্দের অর্থ এটা না জানলেও যে সিচুয়েশন দেয়া আছে, এই সিচুয়েশন অনুযায়ী কিন্তু মনেই হইতে পারে যে এখানে আসলে এটা নিয়েই কথা বলার কথা। আমি জানি না আপনাদের ইংরেজি প্রিপারেশন মানে আপনারা কিভাবে নিচ্ছেন বা কোন জায়গা থেকে কেমন কি পড়াশোনা করেন। বাট আপনারা যখন রিডিং কম্প্রিহেনশন করবেন, রিডিং এর একটা বেসিক টেকনিক বা স্ট্র্যাটেজি হচ্ছে একটা লাইনের অর্থ বোঝার জন্য আপনার কিন্তু ওই লাইনের প্রতিটা শব্দের শাব্দিক অর্থ বুঝতে হয় না, মানে বোঝার দরকার পড়ে না। লেটস আপনি ট্রান্সলেশন করবেন, যেহেতু আমরা ব্যাংকের প্রস্তুতি নিচ্ছি, সো ব্যাংকে তো ট্রান্সলেশনও আসে। তো লেটস আপনি ট্রান্সলেশন করবেন। এখন একটা ট্রান্সলেশনে একটা বড়সড় বাক্য দেয়া আছে, সেন্টেন্স দেয়া আছে। ওই সেন্টেন্সে আপনি একটা বা দুইটা একটু জটিল শব্দ আপনি আগে দেখেন নাই, আপনার কাছে আননোন ওয়ার্ডটা। তার মানে কি যে ওই সেন্টেন্সে কি বলা হচ্ছে, কি নিয়ে কথাবার্তা হচ্ছে আপনি একেবারে বুঝবেন না। এখানেও কিন্তু আমার কাছে মনে হয় ব্যাপারটা ওই রকম। হ্যাঁ, কিছু কিছু ক্রুশিয়াল সেন্টেন্স, ক্রুশিয়াল ওয়ার্ড আছে যেটার উপরে ওই সেন্টেন্সের মিনিংটা ডিপেন্ড করে। ওটা যদি আপনি না জানেন তখন আপনি বিপদে পড়বেন। ঠিক আছে। সো এটার উত্তর এটার উত্তর আসলে দিতে পারি না যে এটার শব্দের অর্থ না জানলে কেউ পারবে কিনা, এটা আসলে ডিপেন্ড করে, ভ্যারিস। ওকে। সো আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এটা হচ্ছে আমি যখন প্রবলেম দেখলাম যে এটা আমরা পার্সেন্টেজের ক্লাসে করছি, গত ক্লাসে আমরা এই প্রবলেমটা সলভ করছি, বাট স্টিল এটা আজকেও এর মধ্যে দেয়া হয়ে গেছে। আপনারা একটু দেখেন, আমরা এটা গত ক্লাসে করছি। সো একটা নাম্বার আছে এক্স, সেখানে এই নাম্বারের 30%, তাহলে 0.3x, এটা সাবট্রাক্ট করছি আরেকটা নাম্বার থেকে, লেটস সে এই নাম্বারটা ওয়াই। তাহলে আমরা ওয়াই থেকে এটাকে সাবট্রাক্ট করলাম, তাই তো? করলে কি হলো,
দ্য সেকেন্ড নাম্বার রিডিউসেস টু, দেখেন আমি এটা আগের দিনও এইভাবে এমফাসাইজ দিয়ে বলছিলাম যে রিডিউসেস টু আর রিডিউসেস বাই বোথ আর নট দ্য সেম। সো রিডিউসেস টু ইটস 4/5, মানে এটা হয়ে যায় 4y/5। সো হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট টু সেকেন্ড নাম্বার? আচ্ছা না, ভুল বললাম, ফার্স্ট হচ্ছে এক্স ধরছিলাম, সেকেন্ড হচ্ছে ধরছি ওয়াই কে। সো x/y ইকুয়ালস টু হোয়াট? তো এটা আমরা মনে হয় আগের দিন করছিলাম, আজকে ওই রেশিও দেখে আজকে মনে হয় দিয়ে ফেলেছি, এটা পরে বুঝছি, আমি খেয়াল ছিল না আমার। তো দেখেন এখানেও কিন্তু একটা জিনিস শেখার আছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট টু দ্য সেকেন্ড নাম্বার। সো এখানে প্রথম এবং দ্বিতীয় রেশিওটা বলা আছে। এই অর্ডারটা কিন্তু রেশিওর ক্ষেত্রে ম্যান্ডেটরি বা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? যদি এই সেম প্রবলেমটাতেই সেকেন্ড টু ফার্স্ট নাম্বার দিয়ে দিই তাহলে কিন্তু রেশিওটা ঘুরে যাবে। দেখেন অপশনের মধ্যে চেঞ্জও করা লাগবে না, অপশন কিন্তু দুইটাই দেয়া আছে, একটু আগে বললাম না যে দুইটাই অপশনে থাকে, সেই দেখছেন? তো এটা আছে, এটা কিন্তু এই যে বাংলাদেশ ব্যাংকের একটা কোশ্চেন। তো এটা আমার মনে হয় না করে দেওয়ার প্রয়োজন আছে, এটা আমরা গত ক্লাসে করছি। সামনের দিকে আগাই আমরা। আচ্ছা, এখানে বলা হচ্ছে দ্য নাম্বারস আর ইন দ্য রেশিও 3:2:5। তাহলে আমরা একটা থাম্ব রুল বলছি কি, থাম্ব রুলটা বলছি যে যেখানেই আমরা রেশিও দেখব আমরা মনে মনে একটা ওই সাধারণ একটা এক্সপ্রেশন ধরে নিয়ে সেটাকে গুণ করে ওটার এক্সাক্ট যে সংখ্যাটা আছে ওটা আমরা পেয়ে যাব। তো এখানে তিনটা নাম্বার দেয়া আছে, তাদের রেশিও দেয়া আছে, তিনটা নাম্বার কি দেয়া আছে, তিনটা নাম্বার তো দেয়া নেই। তো আমরা যেটা করব, আমরা এই 3x, 2x এবং 5x লিখে ফেললাম। তো এর মাধ্যমে কিন্তু আমরা তিনটা আলাদা আলাদা নাম্বারকে পেয়ে গেলাম। আগে ছিল আমাদের হাতে রেশিও, বাট এখন আমাদের কাছে তিনটা আলাদা নাম্বারই চলে আসছে। তো আমাদের জন্য রেশিওকে নিয়ে হ্যান্ডেল করা আমাদের জন্য ডিফিকাল্ট, বাট এভাবে নাম্বারটা নিয়ে হ্যান্ডেল করা আমাদের জন্য কিন্তু সহজ। তো বলা হচ্ছে দ্য সাম অফ দেয়ার স্কোয়ারস ইজ 1862। সো তাদের স্কোয়ারের সাম, তাহলে এটার স্কোয়ার করে তাদের যোগফল বের করে ফেলবো। 9x² 4x² 25x² ইকুয়ালস টু 1862। তো এগুলো যোগ করলে হবে 9 × 4 = 13, 25 আর 13 38, x² ইকুয়ালস টু 1862। সো x² ইকুয়ালস টু 1862/38। এই ম্যাথের মেইন জায়গাটা এখানেই, এই যে ক্যালকুলেশনটা করতে পারা সেটা। আপনাদের কি কারো আইডিয়া আছে এখানে আমরা কিভাবে এই ক্যালকুলেশনটা কাটাকাটিটা করতে পারি? বলেন তো, আইডিয়া দেন তো কিভাবে করা যায়, বা এটা দেখে আপনারা করলে কি মনে করতেন? সি আমি কিন্তু একটা ক্লাসে হয়তো 10টা 15টা বা চেষ্টা করি একটু বেশি প্রবলেম দেখানোর। তো প্রবলেম গুলা দেখানো কিন্তু আসলে কোন প্রবলেম দেখাচ্ছি সেটা কিন্তু খুব একটা বেশি ম্যাটার করে না। আমার অবজেক্টিভ থাকে হচ্ছে আমি কিভাবে সলভ করছি, এই প্রসেসটা আপনারা দেখেন এবং এটা আপনারা শিখেন। ধরেন এই যে কাটাকাটিটা, এটা আমি কিভাবে পরীক্ষার হলে সলভ করতাম, আমি কি চিন্তা করতাম, ওই চিন্তাটা আপনাদের মধ্যে ঢুকুক, তাইলে একটা কিছু আপনারা হয়তো আপনাদের হেল্প হবে। কারণ এই প্রবলেম পরীক্ষায় আসলো কি না আসলো তাতে আসলে, বা টাইপ কমন পড়লো কি না পড়লো এটা আসলে কিন্তু খুব একটা ম্যাটার করে না। কারণ ব্যাংকের পরীক্ষায় আপনার যে টাইপ কমন পড়ে যাবে, হয়তো কিছু কিছু সরকারি ব্যাংকের কোশ্চেনে হয়তো হয়, বাট প্রাইভেট ব্যাংকের কোশ্চেনে খুব একটা তো দেখি না, কিছু না কিছু তো চেঞ্জ থাকে। আর কমনের জন্য চিন্তা ভাবনা করা উচিত না, প্র্যাকটিস করবেন, প্রিভিয়াস ইয়ার করবেন, ডেফিনেটলি কমন পড়ে গেলে তো ভালো, সমস্যা নাই। আপনার হয়তো ক্যালকুলেশনও করা লাগবে না। অনেকে তো দেখি যে, মানে আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারি না, অনেকে পরীক্ষার হল থেকে বেরিয়ে বলে যে তার অপশন পড়া লাগে নাই, সে ম্যাথের ক্ষেত্রে জানতো এটার উত্তর এত। আই ডোন্ট নো যে কিভাবে করলে আসলে এটা হয়। আচ্ছা, সো নো ওয়ান, কারোর কোনো আইডিয়া নাই? উপরের 186 কে আমি 200 ধরবো আর নিচে 40 ধরবো, তারপর দেখবো যে ক্লোজেস্ট কোনটা ভাগ যায়। তো ওটা থেকে একটা অ্যারাউন্ড মান পাওয়া যাবে, 4 বা 5 হবে। তো ওটা থেকে শিওর হব 4 নাকি 5, পরবর্তী ধাপটা ওখান থেকে করবো ভাইয়া। এরকম ভাইয়া? হ্যাঁ, এরকম ভাবে এটা 5 যায়, তো তো আমি এখান থেকে গেস করতে পারতেছি হয় 5 না হবে, না হয় 4 হবে আর কি। তো ওইটা আমি জাস্ট ছোট দুইটা অপশনে নিয়ে আসতে পারি আর কি, সেই হিসাবে ভাবার জন্য।
আচ্ছা আচ্ছা, নাইস, এটা একটা ডিফারেন্ট সিস্টেম, আমি এটা আগে কখনো দেখিনি, বাট আচ্ছা একটু একটু করবেন তাইলে আমিও একটু শিখি, আপনি একটু করেন তো, এটা কেমন ভাবে বললেন একটু দেখি আমি। না মানে আমি জাস্ট অপশনটা কমাই আনলাম আমার মাথায়, যে যেহেতু 200 কে 40 দিয়ে বা হুম বিশ হুম কে 4 দিয়ে পাঁচ পাঁচ বারে ভাগ যায়, হুম তার হুম মানে 38টা 40-এর কাছাকাছি, 186টাও 200-র কাছাকাছি ধরলাম। তাহলে হুম হুম হুম। পাঁচের হয় 5 হবে, নয়তো 5-এর থেকে এক কম হবে, আমি বুঝতে পারতেছি। বেশি হওয়ার আচ্ছা কথা আচ্ছা, না, অঙ্ক বুঝতে করতে পারছি, করতে এই। হুম। বুঝতে পারছি। এখন তাইলে আপনি কি করবেন, এখন আপনি 38 কে 5 বা 4 দিয়ে গুণ করে দেখবেন এই গুণ একশো করব, হ্যাঁ। ছিয়াশি গুণ গুণ একশো করে যেটা ছিয়াশি এর ক্লোজেস্ট কাছে হবে। কোনটা হয়। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, জি। বুঝতে পারছি। আচ্ছা, না নাইস, এটাও একটা চমৎকার একটা সিস্টেম, আমি এটা আসলে আগে এভাবে চিন্তা করিনি। ভালো। আচ্ছা, আমি যেটা চিন্তা করতাম সেটা হচ্ছে, দেখেন 38 আসলে আমার মাথায় এটা আগে দেখতো যে এটা 19 দ্বারা ভাগ করা যায়, 19 দুগুনি 38। তো আমি দেখতাম কোনোভাবে এটাকে 19 দ্বারা ভাগ করা যায় কিনা। ঠিক আছে। সো এখন আমি একটু চেষ্টা করি এটাকে 19 দ্বারা ভাগ করে দেখার। 19 দ্বারা ভাগ করতে গেলে এই যে 18-র মধ্যে তো 19 যায় না, এই যে 18, এই 18 এর মধ্যে তো 19 যায় না। সো তাহলে 186 নিতে হবে। এখন বেসিক ভাগের যে প্রসেস, সো 186-র মধ্যে 19 কয়বার যায়? সো 19-কে 10 দিয়ে গুণ করলে 190 হয়, সো ডেফিনেটলি 9 বার যাবে। সো দেখি 9 বার 119-এর মধ্যে হচ্ছে 171। সো 171 হইলে আমার হাতে থাকে হচ্ছে কত, 15। আচ্ছা তাহলে 15 আর পাশে হচ্ছে এই 2, তাই তো? তাহলে 152। 152-র মধ্যে 19 কয়বার যায়? 152-র মধ্যে 19, এটা মনে হয় ভাগ চলে যাচ্ছে, 171 থেকে 19 পেছনে, তাহলে 8 বার হবে। সো 8 19-এ 152। সো আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে এখানে 98, আর এখানে 19 দুগুনি 38। তো এখন আমি এই 2 দিয়ে এটা কেটে দিব, 49। সো আই ওয়াজ লাকি যে যেটা আমার মাথায় আসছে ওটা ক্লিক করে গেছে। সবসময় যে ক্লিক করবে ব্যাপারটা এরকম না, বাট ফাহিম ভাইয়া যেটা বললেন তার প্রসেসটা কিন্তু বেশ চমৎকার, আমার বেশ ভালো লাগছে। আমিও হয়তো নেক্সট টাইম এটা ট্রাই ট্রাই করব। সো এক্স আর স্কোয়ার আপনার ইকুয়ালস টু, প্রসেসে ভাইয়া জি, সমস্যাটা হচ্ছে, মানে হুম হুম আমি হুম যেটা সমস্যা ফেস করি হুম হুম এই হুম ক্ষেত্রে, আপনি 38-কে ভাগ করে 19-এ আনলেন, হুম হুম যে হুম। কোনো বিজোড় কিছুর গুণ ভাগ করতে কিন্তু আমি পার্সোনালি ডিফিকাল্টি ফেস করি আর কি। তো আমি যথাসম্ভব চেষ্টা করি সেটাকে জোড়ের কাছাকাছি কিছু নেওয়ার। আমার কাছে মনে হয় বেশিরভাগই বিজোড়ের গুণ ভাগে সমস্যা থাকার কথা আর কি, একটু জোড়ের আ- তুলনায়। আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি যে যে কোনো সংখ্যা দিয়ে আমরা যখন ভাগ করব, ওই সংখ্যার মৌলিক ফ্যাক্টর গুলা দিয়ে ভাগ করতে যাওয়াটা খুবই একটা মানে ভালো অ্যাপ্রোচ। দেখেন আমি কিন্তু 19 ট্রাই করছি, 19 কিন্তু একটা প্রাইম নাম্বার এবং বেশ বড় সড়ো একটা প্রাইম নাম্বার। জি জি। সো হ্যাঁ, এখানে 38 ছিল বলে ওইটা হয়তো আমার মাথায় ক্লিক করছে, বা অন্য একটা সংখ্যা থাকলে হয়তো ডিফারেন্ট ভাবে ভাবতাম, বাট এই কেসে আমার কাছে এটা মনে হয়েছে। ঠিক আছে। সো এক্স জি। স্কোয়ার ইকুয়ালস টু 49, এক্স ইকুয়ালস টু √49, দ্যাট ইজ 7। তো দেখেন আমার এক্স এর মান বের হয়ে গেছে, তাহলে আমরা এইটা হবে হচ্ছে আমার 3 7 21, এইটা হবে হচ্ছে 7 2 14, এইটা হবে হচ্ছে 5 7 35। তো আমার ফাইন দা নাম্বারস হচ্ছে 21, 14, 35। এটা কোথায় আছে? এটা এ তে আছে, সো অ্যান্সার হচ্ছে এ, 21, 14, 35। ঠিক আছে। ওকে। সো আমরা তাহলে সামনের দিকে আগাইতে পারি, হোপফুলি এটা ইজি ছিল। তো দেখেন এই যে একটা রেশিও দেখে সেই নাম্বার গুলাকে আমরা লিখে ফেললাম একটা সাধারণ এক্সপ্রেশন বা সাধারণ একটা রাশি ধরে, এই প্রসেসটা আমাদেরকে সামনে যে প্রবলেম গুলো করবো, এবং শুধু এগুলো না, রেশিও অ্যান্ড প্রপোর্শনের ম্যাক্সিমাম প্রবলেমে এই অ্যাপ্রোচটা আমাদেরকে হেল্প করবে। আচ্ছা, তো বলা হচ্ছে দ্য মান্থলি ইনকাম অফ 2 পার্সনস, দুইজন ব্যক্তির মান্থলি ইনকাম দেয়া আছে এবং তাদের রেশিও হচ্ছে 4:5। সো আমরা ধরে নিই একজন ব্যক্তি হচ্ছে এ আর একজন ব্যক্তি হচ্ছে বি, তাদের ইনকাম হচ্ছে 4:5। তাহলে আমরা এই রেশিওটা সাধারণ যে এক্সপ্রেশনটা সেটাকে এক্স ধরি, তাহলে তার এ এর ইনকামটা কত হয়? 4x, বি এর ইনকাম কত? 5x, তাই তো? আচ্ছা, সো আমাদের কাছে কিন্তু এ বি এর ইনকামের রেশিও ছিল, বাট আমরা এই যে এক্স ধরে এটাকে গুণ করে দিলাম, এখন কিন্তু আমাদের কাছে তাদের ইনকামটা আছে। সো আমাদের জন্য তাদের ইনকামকে সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করাটা ইজি রাদার দ্যান দেয়ার রেশিও। সো অ্যান্ড দেয়ার মান্থলি এক্সপেন্ডিচার্স, তাদের মাসিক খরচ দেয়া আছে আর ইন দ্য রেশিও অফ 7:9। সো তাদের এক্সপেন্ডিচার দেয়া আছে 7:9। সো এটার আমরা আরেকটা ধরে নিই, যেহেতু রেশিও চেঞ্জ হচ্ছে, রেশিও চেঞ্জ হলে কিন্তু
তার কমন যে এক্সপ্রেশনটা সেটা কিন্তু চেঞ্জ হবে। সো লেটস এটা ওয়াই। সো তাহলে তাদের এ এর এক্সপেন্ডিচার কত? এ এর এক্সপেন্ডিচার হচ্ছে 7y। বি এর এক্সপেন্ডিচার কত? সেটা হচ্ছে 9y। ওকে। সো বলা হচ্ছে ইচ, ইফ ইচ তাদের প্রত্যেকে 50 টাকা করে প্রতি মাসে সেভ করে। তাহলে আমি যদি সেভিংসটা হিসাব করি, সেভিংসটা এ এর সেভিংস কত ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে, তাহলে 4x - 7y। আর বি এর সেভিংস কত? 5x - 9y। তো বলা হচ্ছে এই সংখ্যাটা সমান 50, এইটা সমান 50। ফাইন্ড দেয়ার মান্থলি ইনকাম, তাদের মান্থলি ইনকামটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমাদের কাছে এখন দুইটা ইকুয়েশন আছে, 4x - 7y = 50, 5x - 9y = 50। আমরা এখন এই দুইটা ইকুয়েশনকে সলভ করব। তো এই দুইটা ইকুয়েশনকে সলভ করার জন্য আমরা বেসিক ইকুয়েশন সলিউশনের যে প্রসেস, এটাকে 5 দিয়ে গুণ করি, এটাকে 4 দিয়ে গুণ করি। সো করলে যেটা হয়, 4×5 = 20x -5×7 = 35y, ওটাকে 250। এটা 4 দিয়ে গুণ করলে 4×5 = 20x -4×9 = 36y, আর এটা আসে 200। সো উপরেরটা থেকে নিচেরটা যদি বিয়োগ করি, তো আমার এই এক্স আর এক্স কেটে যায়, এখানে হচ্ছে +36x, তো আমার +y হয়। আর এখানে 250 - 200 gives us 50। সো আমরা এই ওয়াই এর মানটা এই দুইটা ইকুয়েশনের যে কোনো জায়গায় বসিয়ে এক্স এর মানটা বের করে ফেলতে পারি। সো আমরা এখানে ওয়াই এর মানটা বসিয়ে দেই। সো হবে হচ্ছে 5x = 50 +9 × 50। সো 5×9 = 45, 45 আর 450, 450 আর 50 হচ্ছে 500। তো 5x এর মান হচ্ছে 500। সো 5x ছিল কিন্তু বি এর ইনকাম। সো বি এর ইনকাম কিন্তু 500। আচ্ছা, এখন তাহলে আমরা চাইলে এই 4x এর মানও বের করে ফেলতে পারি। 4x এর মান হবে ডেফিনেটলি বি 500 হলে 4x হবে হচ্ছে 100, 400। সো এটা বের করে ফেলা যায়। আচ্ছা, খেয়াল করেন, আমি বারবার আপনাদের বলি যে আপনারা হচ্ছে যখন প্রবলেমটা পড়বেন শুধু প্রবলেম করে যাবেন না, একটু অপশনের দিকেও তাকাবেন। দেখেন এখানে অপশনে ছিল হচ্ছে 400, 600, মানে এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা বি। সো আমার যখন বি এর মান 500 আসছে, সো দেখেন এখানে কোনটাতে বি এর মান 500 আসছে, এখানে বি এর মান 500 আছে এইটাতে। যদিও এখানে অপশনে নান দেওয়ার কারণে একটু ঝামেলা হয়ে গেছে, বাট স্টিল তখন কিন্তু আপনি জানেন যে আপনার এইগুলা কিন্তু আর ভ্যালিড অপশন না, এগুলো কিন্তু অপশন গুলো ক্যান্সেল আউট হয়ে যায়। ঠিক আছে। এখানে যদি অপশনের নাম না দেয়া থাকতো তাহলে কিন্তু আমার এইটা বেরও করা লাগতো না, সরাসরি এটা দাগিয়ে দেয়া যেত। বাট যেহেতু এখানে নাম দিছে, তো এখানে একটু ঝামেলা কিন্তু তারা করে ফেলছে। আচ্ছা, তো সামনের দিকে আমরা আগাই। তো বলা হচ্ছে ইন এ সার্টেন টাউন দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ রেন্টেড রেসিডেন্সেস, মানে যারা ভাড়া থাকে, ইস টু দ্য নাম্বার অফ ওন রেসিডেন্সেস, যাদের নিজস্ব বাড়ি আছে। একটা শহরে যারা ভাড়া থাকে এবং যাদের নিজস্ব বাড়ি আছে, এই দুইটা গ্রুপ অফ পিপলের রেশিও হচ্ছে 7:4। সো আমরা তাহলে এখানে আবার আহ, একটা কমন এক্সপ্রেশন ধরে নিতে পারি। সো আমরা সেটাকে ধরলাম এগেইন এক্স। তাহলে এই রেন্টেড পিপলদের সংখ্যা হচ্ছে 7x, আর ওন্ড পিপলদের সংখ্যা হচ্ছে, যাদের মানে নিজস্ব ঘর আছে বা যাদের নিজস্ব বাসা আছে, তাদের হচ্ছে সংখ্যাটা হচ্ছে 4x। এখানে আমাদের শুরুতে রেশিও ছিল, এখন আমরা ইন্ডিপেন্ডেন্ট নাম্বারটা পেয়ে গেছি। আচ্ছা, তো বলা হচ্ছে দোজ আর দ্য অনলি টু কাইন্ডস অফ রেসিডেন্সেস ইন দিস টাউন, মানে ওই শহরে এই দুই টাইপের মানুষই থাকে, আর কোনো টাইপ থাকে না। ইফ দেয়ার আর 150 মোর রেন্টেড দেন ওন্ড রেসিডেন্সেস, মানে রেন্টেড রেসিডেন্টের পরিমাণটা বেশি, রেন্টেড রেসিডেন্সের পরিমাণটা বেশি। আমরা এখানে দেখতেই পারতেছি ডেফিনেটলি 7x > 4x হবে, তাই না? তো এটা বোঝা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। সো দেয়ার আর, এখন কতটুকু বেশি? 150 বেশি, তাই না? সো আমি বলতে পারছি যে 7x - 4x = 150, রাইট?
হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ রেসিডেন্সেস ইন দ্য টাউন? টোটাল নাম্বার অফ রেসিডেন্স কত? 10x, তাই না? টোটাল নাম্বার অফ রেসিডেন্স হচ্ছে 10x। 7x প্লাস, আচ্ছা না, ভুল বললাম, 7x আর 4x যোগ করলে তো 11x হয়। সো 11x। সো আমার 11x ইকুয়ালস টু হোয়াট, এটা বের করতে হবে। সো 7x মাইনাস 4x ইকুয়ালস টু 3x ইকুয়ালস টু 150। সো x ইকুয়ালস টু 50। এটাকে আমি যদি বোথ সাইড 11 দিয়ে গুণ করি, তাহলে আমি 11x এর মান পাই। তো 11 দিয়ে গুণ করলে হয় এটা 550। সো আমার টোটাল নাম্বার অফ রেসিডেন্স হচ্ছে সি 550। ঠিক আছে। ওকে, তো সামনের দিকে আগাই। আচ্ছা, বলা হচ্ছে ইন এ কলেজ দ্য রেশিও অফ দ্য ফরেন টু লোকাল স্টুডেন্টস ইজ 3:7। তো ফরেন স্টুডেন্ট এবং লোকাল স্টুডেন্টের রেশিও। তো যদি আমি ফরেন এবং লোকাল এটা লিখি, আমাদের কাছে রেশিও আছে, এক্সাক্ট নাম্বারটা নাই। আমরা রেশিওটাকে এক্সাক্ট নাম্বারে মানে বের করে ফেলতে পারি যদি আমরা এটার কমন এক্সপ্রেশনটা এক্স ধরি। তো এখন কমন এক্সপ্রেশন ধরলাম এক্স, তাহলে ফরেন নাম্বার অফ স্টুডেন্ট কত? ফরেন স্টুডেন্টস নাম্বার হচ্ছে 3x, আর লোকাল স্টুডেন্ট নাম্বার হচ্ছে 7x। ওকে, তো ইফ 3/4, 3/4 মানে কত? 3/4 মানে হচ্ছে 3/4 অফ দ্য লোকাল স্টুডেন্টস আর ফিমেল। তাহলে লোকাল স্টুডেন্টের 3/4 হচ্ছে ফিমেল। তাহলে ফিমেল কত? ফিমেল হচ্ছে 7x ইন্টু 3/4। এটা হচ্ছে লোকাল স্টুডেন্টের মধ্যে 3/4 অংশ হচ্ছে ফিমেল, এবং 1/4 অফ দ্য ফরেন স্টুডেন্টস ইজ ফিমেল। তাহলে ফরেন স্টুডেন্টস যারা আছে, আচ্ছা 1/4 মানে হচ্ছে 1/4। সো ফরেন স্টুডেন্টস এর, টোটাল স্টুডেন্টস এর 1/4 হচ্ছে ফিমেল। বলা হচ্ছে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য কম্বাইন্ড স্টুডেন্টস ইজ ফিমেল। তাহলে আমার টোটাল স্টুডেন্ট কত ছিল বলেন তো? টোটাল স্টুডেন্ট ছিল 3x প্লাস 7x। তাহলে 10x হচ্ছে আমার টোটাল স্টুডেন্টস নাম্বার। তো এখন এই যে টোটাল দুইটা মানে ফরেন ফিমেল আর লোকাল ফিমেল বের করলাম, তাহলে আমি টোটাল ফিমেল পাবো। আমাকে বের করতে হবে টোটাল ফিমেল স্টুডেন্টস এর সংখ্যাটা টোটাল স্টুডেন্টস এর সংখ্যার কত শতাংশ। এটা কিন্তু এই যে লাস্ট টাইম যে গত মাসে যেই পেট্রো বাংলার পরীক্ষা হলো সেটার একটা কোশ্চেন। তো এখানে একটু ক্যালকুলেশন করি। এটা হচ্ছে 3x/4, একটা হচ্ছে 3×7=21x বাই 4। ক্যালকুলেশন যদি করি তাহলে আসে হচ্ছে 24x/4। একটু কাটাকাটি করলে আসে হচ্ছে 6x। তো আমার টোটাল স্টুডেন্টস নাম্বার হচ্ছে 6x। তাহলে এখন 6x ইজ হোয়াট পার্সেন্ট অফ 10x? এখানে আমার কোশ্চেনটা ন্যারো ডাউন হয়ে গেছে। তো এরপর আমার মনে হয় না কোনো ক্যালকুলেশন করা লাগে, চাইলে করে দেখানো যায়। তো অ্যান্সার হবে হচ্ছে বি, 60%। ঠিক আছে। ওকে, সো সামনের দিকে আগাই। আচ্ছা, আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা কিন্তু বলবেন, আপনারা ডেফিনেটলি জিজ্ঞাসা করবেন। ডোন্ট ওয়েট ফর মি টু আস্ক ইউ। ঠিক আছে। এটাও হচ্ছে গত মাসে এই যে যে পরীক্ষাটা হয়েছিল এটা, যে সাধারণ বীমা কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেটার একটা কোশ্চেন। বলা হচ্ছে ইন ইউর ওয়ালেট দেয়ার আর 500, মানে টাকা 500, টাকা 200 এন্ড টাকা 100 নোটস ইন দ্য রেশিও অফ 5:9, 5:9:4, অ্যামাউন্টিং টু 18,800। মানে ওয়ালেটের মধ্যে 18,800 টাকা আছে। ওয়ালেটের মধ্যে 18,800 টাকা আছে। আচ্ছা, এবং ওয়ালেটের মধ্যে কি কি নোট আছে? ওয়ালেটের মধ্যে নোট আছে, 500 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে। এবং তারা কি রেশিওতে আছে? 5:9:4 রেশিওতে আছে। এখন আমরা রেশিও থেকে কিভাবে এক্সাক্ট অ্যামাউন্টটা বের করতে পারি? এই রেশিওর একটা কমন এক্সপ্রেশন ধরে নেই।
তো আমরা বলবো 500 টাকার নোট আছে 5 এক্সটা, 200 টাকার নোট আছে 9 এক্স পরিমাণ, 100 টাকার নোট আছে 4 এক্স পরিমাণ। আচ্ছা, তাহলে একটা 500 টাকার নোটে কয় টাকা হয় বলেন তো? 500 টাকা হয় না? তাহলে 5 এক্স পরিমাণ 500 টাকার নোটে কত টাকা হবে? 500 × 5 এক্স পরিমাণ। ধরেন আপনার কাছে 5টা 100 টাকা আছে, সরি ভুল বললাম, 5টা 500 টাকা আছে। তো আপনার কাছে কয় টাকা আছে? 5 × 500। এখন আমি বললাম আপনার কাছে 5 এক্স পরিমাণ 500 টাকা আছে, তাহলে আপনার কাছে কত টাকা আছে? 5 এক্স × 500। তো দ্যাট গিভস আস 2500 এক্স। ঠিক আছে, তাহলে আমার যে কয়টা 500 টাকা আছে সেই পরিমাণ, সেই কয়টা নোটে টাকার পরিমাণ হচ্ছে 2500 এক্স। তাহলে 9 এক্স পরিমাণ 200 টাকার নোটে কত টাকা হয়? 9 এক্স পরিমাণ 200 টাকার নোটে হয় আহ 1800 টাকা, মানে 1800 এক্স টাকা। ঠিক আছে। আচ্ছা, তাহলে 4 এক্স পরিমাণ 100 টাকার নোটে কয় টাকা হবে? সেটা হবে 400 এক্স টাকা। তাহলে আমার টোটাল টাকার অ্যামাউন্ট গুলাকে সব যদি যোগ করে দেই, তাহলে হয় 2500 এক্স প্লাস 1800 এক্স প্লাস 400 এক্স, দিস গিভস আস 2700 এক্স। তাহলে এই অ্যামাউন্টটা সমান সমান কিন্তু 18,800। ঠিক আছে। সো একটা বড় সংখ্যা আছে, দুইটা জিরো আছে, জিরো দুইটাকে কেটে দেই। এই জিরো দুইটাকে কেটে দিই, আসলে জিরো দুইটাকে তো কেটে দেই না, বোথ সাইডকে 100 দ্বারা ভাগ করে দিই, বাট ইজি কাজ করার জন্য এটা বললাম। সো আমার থাকে হচ্ছে 47x = 188, x = 188/47। আচ্ছা, কিভাবে করবো? এই ক্ষেত্রে কিন্তু একটু আগে ফাহিম ভাই যে কথাটা বললো, সেই অ্যাপ্রোচটা আবার এখানে কিন্তু বেশ কাজে দিবে। আপনি এখানে 47কে মনে মনে 50 কনসিডার করেন, আর 188কে মনে মনে 200 কনসিডার করেন। তো দেখেন এটাকে এটাকে ভাগ করলে 4 হয়। তো এখন আপনি মনে করেন যে ঠিক আছে, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করে দেখি কি হয়। তো 4 × 7 = 28, মিলতেছে, নাইস। তাহলে হাতে থাকে 2, 4 × 4 = 16, আর 2 18, বাহ, মিলে গেছে। তো এটাকে 47 দিয়ে কাটাকাটি করলে 4 হয়। ঠিক আছে। সো x = 4। বলা হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ ইচ নোট রেসপেক্টিভলি। তো আমার x = 4, নাম্বার অফ নোট ছিল এইটা। সো আমার আসবে হচ্ছে 4 × 5 = 20, আর হচ্ছে 4 নং 36, আর 4 × 4 = 16। তো আমার নাম্বার অফ নোটস হচ্ছে এ 20, 36, 16। ঠিক আছে। আচ্ছা, এই প্রবলেমটা কিন্তু আমরা চাইলে আহ এভাবে না করে আরেকটা ওয়েতে চিন্তা করতে পারতাম। সেভাবে করলে আমাদের টাইমটা মনে হয় আর একটু সেভ হইতো। ঠিক আছে। অপশনটা গো থ্রু করলে মনে হয় আগে। হ্যাঁ, সেটাই বলছি যে আমি যদি এখানে টাকা পয়সার হিসাব দেখেন, বলা হচ্ছে যে আমার 500 টাকার নোট আছে 20টা, 200 টাকার নোট আছে 36টা, 100 টাকার নোট আছে 16টা। তো আমি একটু জাস্ট হিসাব করে দেখবো, যেহেতু টাকা পয়সার হিসাব মুখে করাটা আমাদের জন্য বেশ ইজি হবে। চিন্তা করেন, 20টা 500 টাকার নোট আপনার কাছে থাকা মানে আপনার কাছে 10,000 টাকা আছে। এই হিসাবটা আপনারা করতে পারবেন না বলেন? টাকা পয়সার হিসাব, টাকা পয়সার হিসাব তো সবাই পারে। তো 20টা 500 টাকার নোট মানে 10,000 টাকা। আচ্ছা, 36টা 200 টাকার নোট মানে হচ্ছে 7,200 টাকা, আর 16টা 100 টাকার নোট মানে হচ্ছে 1,600 টাকা। তো এগুলো সব যোগ করলে এখানে আছে 18,800। আপনি দেখেন 10,000-এর সাথে 7,200 যোগ করেন 17,200, তার সাথে 1,600 যোগ করেন 18,800। এখন মনে করেন এটা তো এ তে আছে, এই জন্য শুরুতেই না হয় মিলে গেল। আর ধরে নেন এটা ডি তে দিলাম, এটা ডি তে দিছি, অপশন ডি তে এটা দিছি, তাহলে আপনার তো অন্যগুলাও চেক করা লাগতো। So, অন্যগুলা চেক করেন, দেখেন অন্যগুলোর ক্ষেত্রে ওটা মিলবে, মানে মিলবে তো না, মিলবে না আর কি। আপনার কাছে 37টা 500 টাকার নোট আছে,
তাহলে আপনার কাছে কয় টাকা আছে? তাহলে আপনার কাছে 17,500 টাকা আছে না? 37টা 500 টাকার নোটে কয় টাকা হয়? হুম, এটা করার জন্য যদি আপনার গুণ করা লাগে তাইলে তো ভাই হবে না। ঠিক আছে, তো ঠিক একইভাবে আমরা কিন্তু সি আর ডি অপশন ট্রাই করে দেখতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা সামনের দিকে আগাই। এখানে বলা হচ্ছে যে টু নাম্বারস এ এন্ড বি, দুইটা নাম্বার দেয়া আছে, আর সাচ দ্যাট দ্য সাম অফ 5% অফ এ, তো 5% অফ এ মানে হচ্ছে 0.05 এ, অ্যান্ড 4% অফ বি, তাহলে এদের সাম, তাই তো, সো প্লাস 0.04 বি ইজ 2/3 অফ দ্য সাম অফ 6% অফ এ অ্যান্ড 8% অফ বি। এইটা হচ্ছে 6% অফ এ এবং 8% অফ বি, এদের যোগফলের 2/3 পোর্শন। এই যে এইখান থেকে এতটুকু লেখা শুরু করে এই পর্যন্ত পড়ে আমি যে এই ইকুয়েশনটা লিখলাম, এই জিনিসটা কি আপনারা এখন ক্লাসে যারা আছেন সবাই বুঝছেন? সবাই কি আপনারা এটা লিখতে পারবেন? কে কে পারবেন না একটু বলেন তো আমাকে। আচ্ছা, সবাই পারলে তো ভালো। সো আমাকে বের করতে হবে রেশিও অফ এ ইস টু বি, সো এ বাই বি বের করতে হবে। সো এখন এটাকে যে যেভাবে ক্যালকুলেট করে, সো আমি যেটা করতে চাবো সেটা হচ্ছে এ পুরাটাকে 100 দিয়ে গুণ করে দিব, তাহলে আমার সব দশমিক চলে যায়। সো বোথ সাইডকে আমি যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে আসে 5a, এখানে আসে 4b, এখানে 2/3 থাকে, এখানে আসে 6a, আর এখানে আসে 8b। তো এখন যেটা করা যায় সেটা হচ্ছে আমি এই 3 দিয়ে এটাকে গুণ করে দিই, মানে আর গুণ করা যেটা বলে ক্রস মাল্টিপ্লিকেশন। তো 3 × 5 = 15a, প্লাস 3 × 4 = 12b, 6 × 2 = 12a, প্লাস 8 × 2 = 16b। সো এই 12 কে এই পাশে নিয়ে যাই, সো 15a মাইনাস 12a, আর এখানে 16b, এইটাকে এই পাশে নিয়ে গেলে মাইনাস 12b হয়। সো 3a প্লাস ইকুয়ালস টু 4b, so a by b gives us 4/3, so the answer is 4:3। সেটা একটু ভালো করে লিখি, 4:3, so answer is c, 4:3। ভাই এটা কি উভয় পাশে 100 দিয়ে গুণ করছেন? জি, বোথ সাইডে 100 দিয়ে গুণ করছি, আপনি চাইলে অন্যভাবেও করতে পারেন না, সমস্যা নেই। আপনি যদি এখানে 5/100, 5a/100a প্লাস 4a/100 এইভাবে ধরেও করেন, তাও আসলে একই হয়, ওই মানে একই কথা, যে যেভাবে আর কি দেখে। ঠিক আছে। আচ্ছা, ওকে। সো এই প্রবলেমটা দেখি, বলা হচ্ছে এ বি সি ডি হ্যাভ টাকা 40, মানে এ এর আছে হচ্ছে 40, বি এর আছে হচ্ছে 50, সি এর আছে হচ্ছে 60, ডি এর আছে হচ্ছে 70। ওয়েন দে গো টু ভিজিট আ ফেয়ার, মানে তারা মেলায় গিয়েছে, সো মেলায় যাওয়ার সময় তাদের কাছে এই পরিমাণ টাকা পয়সা ছিল। ঠিক আছে, এ স্পেন্ডস 18, বি স্পেন্ডস 21, সি স্পেন্ডস 24, ডি স্পেন্ডস 27। তাদের কাছে এই পরিমাণ টাকা ছিল এবং তারা এই পরিমাণ টাকা খরচ করছে। হু হ্যাজ ডান দ্য হাইয়েস্ট এক্সপেন্ডিচার প্রপোর্শনেট টু হিজ রিসোর্স। দেখেন, এটা কিন্তু বলে নাই যে কে সব থেকে বেশি টাকা খরচ করছে। সেটা যদি বলতো তাহলে উত্তর হতো ডি, 27, সে সব থেকে বেশি টাকা খরচ করছে। বাট সেটা কিন্তু বলে নাই, বলছে তার রিসোর্সের তুলনায় কে বেশি টাকা খরচ করছে। মানে এই এইটার সাথে এইটার আমি যদি রেশিও বের করি, তাহলে কার ক্ষেত্রে রেশিওটা সব থেকে বড়। ঠিক আছে, এখন এই প্রবলেমটা আমি রেশিও দিয়ে করতে গেলে
ঝামেলায় পড়ে যাব, কারণ রেশিওকে মানে কম্পেয়ার করা আমাদের জন্য কিন্তু ডিফিকাল্ট। সো এটার ইজিয়েস্ট অ্যাপ্রোচ হইতে পারে আমি যদি পার্সেন্ট হিসাব করি, যে যে পরিমাণ খরচ করছে সেটা তার কাছে যে পরিমাণ রিসোর্স ছিল তার কত অংশ, সেই হিসাবটা বের করলে কিন্তু আমাদের ইজি হয়। এটা এই জন্য শুরুতে বলছিলাম যে রেশিওর অনেক প্রবলেম আছে যেগুলো কিন্তু পার্সেন্ট দিয়ে চিন্তা করলে খুব দ্রুত সমাধান করা যায়। সো এখানে তাহলে আমার যদি তার মানে পার্সেন্টেজ এক্সপেন্ডিচার অ্যামাউন্ট হিসাব করি, তাহলে এটা হবে 18/40, এটা হবে 21/50, এটা হবে 24/60, এটা হবে 27/70। এখন তাহলে এই ফ্র্যাকশন গুলার মধ্যে কোনটা সব থেকে বড় কিভাবে বের করব? আচ্ছা, তো এখানে যে কাজটা করা যায় সেটা হচ্ছে যে দেখেন, আহ এটাকে যদি আমি 9/20 লিখি, তাহলে এটা তো 9/20 হয়ে যায়। আচ্ছা, দেখেন, 9/20 এইটাকে কিন্তু চাইলে 9 গুণ 1/20 লেখা যায়। তো এখন 1/20 মানে হচ্ছে 0.05। এটাকে আমি যদি 9 দিয়ে গুণ করি তাহলে হয় 5 9 45, 0.45। সো ইট মিনস এটা 45%। তো এই যে 1/20 হলে যে 0.05 হয়, এই নলেজটা কিন্তু ভায়া আপনাদেরকে থাকতে হবে, নাইলে কিন্তু ক্যালকুলেশন মুশকিল হয়ে যাবে। আমি বলছি না যে আপনি পারবেন না বা আপনি চাকরি পাবেন না, বাট ইট উইল ডেফিনেটলি হেল্প ইউ। ঠিক আছে, এরপরে আমরা যে কয়েকটা প্রবলেম করব সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে প্রবলেম ইজি, ওটার ক্যালকুলেশনটা ঝামেলা। ক্যালকুলেশন করতে হয়তো একটু সময় লাগতেছে। সো ক্যালকুলেশনটা দ্রুত করতে পারাটা কিন্তু একটা স্কিল, এই স্কিল কিন্তু আপনাদের ডেভেলপ করতে হবে। তাহলে পরেরটা কিভাবে করা যায়? পরেরটার ক্ষেত্রে দেখেন 21 × 1/50 এটা লেখা যায়। এখন 1/50 মানে হচ্ছে 0.02। ঠিক আছে, এখন এগুলা কি তাহলে আপনারা মুখস্থ করবেন? এগুলা কিন্তু মুখস্থ করার জিনিস না আসলে। এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না, এগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন, ক্যালকুলেশন করবেন। এবং বললাম না যে পার্সেন্ট এবং ডেসিমাল ফ্র্যাকশন, নর্মাল ফ্র্যাকশন এবং রেশিও, এই জিনিসগুলো সম্পর্কে আপনার যদি ভালো আইডিয়া থাকে, আপনি যদি ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে এগুলাকে যদি দেখতে পারেন, তাহলে কিন্তু এগুলো আপনি বুঝতেই পারবেন। ঠিক আছে, তো এইটা তাহলে 21 × 0.02 হলো, এটা গুণ করেন। সো 21 × 2 = 42। আর এখানে দুইটা ডিজিটের পরে হচ্ছে দশমিক সংখ্যা আছে, তো দুইটা ডিজিটের পরে দশমিক সংখ্যা দিলাম। তো এটা হচ্ছে 42%। আচ্ছা, এইটা কিভাবে করা যায়? এইটা হচ্ছে 24 × 1/60। আচ্ছা, 1/60 মানে কত অংশ? 1/60 মানে কিন্তু, আচ্ছা এখানে তো কাটাকাটি করা যায়, যেখানে কাটাকাটি করা যায় সেখানে ছোট করে ফেলি তাইলে মনে হয় ভালো হয়। এখানে হচ্ছে আমার 30 করা যায়, এখানে 12 করা যায়, আবার এখানে হচ্ছে 6 করা যায়, এখানে 15 করা যায়, আরো ছোট করা যায়। তো তো 3 দিয়ে কাটাকাটি যায়, 2 আর 5। তো বেসিক্যালি এটা হচ্ছে 2/5। আর 2/5 এর মান তো ডেফিনেটলি আপনাদের মুখস্থ থাকা উচিত। 2/5 এর মান হচ্ছে 40%, 5 ভাগের 2 ভাগ। তো চিন্তা করেন 100-কে আপনি 5 ভাগ করছেন, 20, 20, 20, আর এই যে 20। সো এর যদি দুইটা ভাগ নেন তাহলে হয় কত, 40 না? সো দ্যাট ইজ 40%। সো এই যে 100-কে 5 ভাগ করলে দুইটা ভাগ নিলে এটা হয়, এই সমস্ত ভাবে আপনাকে বিষয়গুলো দেখতে হবে। সো এটা হচ্ছে 40%। তাহলে এই তিনটার মধ্যে কিন্তু আমরা দেখলাম এখনো পর্যন্ত এ সব থেকে বেশি খরচ করছে, তাই না? এ তার মানে 45% খরচ করছে। ওকে, সো ডি এর ক্ষেত্রে দেখি, ডি এর ক্ষেত্রে হচ্ছে 27/70। আচ্ছা, এখন 1/70 সমান কত? এইটা কিন্তু আমিও জানি না। ট্রুলি 1/70 সমান কত আমি জানি না। তাহলে এখন করব কি? তাহলে 27 × 1/70 এটা কিভাবে বের করবো? আচ্ছা, তো আমি যেটা চিন্তা করতাম, 70-এর এটার অর্ধেক হচ্ছে 35। তো 27 কিন্তু 35 থেকে বেশ কম, বেশ খানিকটা কম। সো আমার
যদি 35/70 হতো, তাহলে এই মানটা হতো 50%। সেখানে আছে আমার 27%, সরি 27% না। তো এই মানটা ডেফিনেটলি 45-এর নিচেই যাবে। ঠিক আছে, অথবা কাছাকাছি কোনো একটা মান নিয়েও ট্রাই করা যায়। লেটস আমি যদি 28/70 নিয়ে হিসাব করি, এটা করতে পারি। এটা 7 দিয়ে কাটে 4, আর এটা হচ্ছে 10, তো এটা আসে 40%। তো 28 নিলেই সেটা 40% আসে, তাহলে 27 নিলে তো আরো কম আসবে, 40%-এর কম আসবে আরো। তাহলে আমার ডেফিনেটলি সেটা 45-কে বিট করতে পারে না। তো আমার এই এ এই হচ্ছে হাইয়েস্ট খরচ করছে। দেখেন এই প্রবলেমটার মধ্যে মানে সলিউশন করাটা কিন্তু কোনো ঝামেলা ছিল না, যে এই পর্যন্ত কিন্তু কোনো ঝামেলাই ছিল না। বাট এর পরে কিন্তু আমাদেরকে প্রচুর ঝামেলার ভিতরে পড়তে হয়েছে। সো একটা প্রবলেমকে কঠিন করার জন্য শুধু কিন্তু কমপ্লেক্স প্রবলেম দেওয়াটাই কিন্তু নট নেসেসারি। ডিফারেন্ট নাম্বার দিয়েও কিন্তু একটা সহজ প্রবলেমকে জটিল বানানো যায়। এটা করতে গেলে কিন্তু আপনার বেশ খানিকটা সময় চলে যাবে। তো আমার অ্যান্সার হচ্ছে এ। কারণ কি কোনো জিজ্ঞাসা আছে? ভাই এটা তো আরো দুইটা অ্যাপ্রোচে সম্ভবত করা যায়। একটা হ্যাঁ যায়, হচ্ছে ডেফিনেটলি বলেন। একটা হচ্ছে প্রত্যেকটা পার্সেন্টেজ বের না করে প্রথমে আমি আর গুণ করে তো ইনিশিয়ালি প্রথম ভগ্নাংশ কোনটা বড় সেটা বের করে নিতে পারি, এটা একটা। হুম 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 প্রত্যেকটা তো পার্সেন্টেজ বের করার প্রয়োজন মনে হয় না আছে, এটা সময় সাপেক্ষ হবে বেশি। হুম 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 আর আরেকটা করা যায় যে এখানে লাকিলি যেহেতু প্রথমটা বড় পাচ্ছি আমি, হুম প্রত্যেকটাতে হুম। দেখা যাচ্ছে যে উপরে মাত্র 3 যোগ হচ্ছে কিন্তু নিচে 10 করে যোগ হচ্ছে। এটা তো কখনোই পরবর্তী রেশিও গুলা সমান হবে না, বরং কমবে বোঝা যাচ্ছে। আচ্ছা, Well, ঠিক আছে, আপনার অবজারভেশন নাইস, এটা ঠিক আছে। উনি যেটা বলছে সেটা এরকম। আচ্ছা, দাঁড়ান, বাকিদেরকে একটু বুঝাই দিই। আপনি যেটা বললেন সেটা হচ্ছে, আপনি বলছেন যে 18/40, মানে 4-5টা ভগ্নাংশ দেয়া থাকলে তার মধ্যে কোনটা বড়, এটা বের করার একটা ওয়ে হচ্ছে এভাবে গুণ করে বের করা। রাইট, আপনি তো এটা বলছিলেন যে এই দুইটার জি ভাই। গুণফল, যদি একটা কিছু হয় এবং এই দুইটার গুণফল এখানে লিখবো, এর মধ্যে যেটা বড় হবে সেই ভগ্নাংশটা এই দুইটার মধ্যে বড়। এইভাবে করে করে একটাকে স্ট্যান্ডার্ড ধরে সবগুলোর সাথে কম্পেয়ার করা, রাইট? জি হ্যাঁ। তো আপনি যখন এই যে গুণটা করবেন, লেটস সে 40-এর সাথে 21 গুণ করবেন, স্টিল আপনার একটু সময় তো লাগবেই। বাট হ্যাঁ, ওইটা হয়তো এই প্রসেস থেকে ইজিয়ার হবে, কারণ যেহেতু নিচে যে 40 আছে, তো 40-এর সাথে 21 গুণ করা সহজ, 18-এর সাথে 50 গুণ করা ইটস ইজিয়ার। ঠিক জি আছে, জি এটা একটা প্রসেস হইতে পারে। আচ্ছা, আরেকটা আপনি যেটা বলছেন যে আই হাইলি ডাউট যে ওইভাবে আসলে মানে এই জিনিস নোটিস করাটা টাফ। যে আপনি বলছেন যে এইখানে ইনক্রিজটা হচ্ছে 18 থেকে 21-এ যাচ্ছে, 3-এর ইনক্রিজ হচ্ছে, 21 থেকে 24-এ যাচ্ছে, 3-এর ইনক্রিজ হচ্ছে, 24 থেকে 27-এ যাচ্ছে, 3-এর ইনক্রিজ হচ্ছে, বাট নিচে ইনক্রিজ হচ্ছে 10 করে। সো এখানে যে পুরা অ্যামাউন্টটা আস্তে আস্তে ছোট হচ্ছে, তাই তো? হ্যাঁ, ডেফিনেটলি এভাবেও চিন্তা করা যায়। সো কিন্তু সমস্যা হচ্ছে এটা তখন ওয়ার্ক করবে না যখন হচ্ছে আপনি যে যে প্যাটার্নটা বের করলেন, এই প্যাটার্ন যদি ফলো না করে তখন এটার ওয়ার্ক করলো না। বাট এই কেসের জি জন্য জি এই নাইস, ক্ষেত্রে নাইস ফলো আইডিয়া। হয়। হ্যাঁ। হুম 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 হুম, নাইস আইডিয়া। ওকে, তো সামনের দিকে যাই। আচ্ছা, বলা হচ্ছে দ্য এক্সপেন্সেস অন রাইস, ফিশ অ্যান্ড অয়েল of a family are in the ratio of 12:17:3. The prices of these articles, আচ্ছা আমাদের কাছে এক্সপেন্স দেয়া আছে, রেশিও দেয়া আছে। তাহলে আমরা আগে হচ্ছে বের করি যে সে মানে ওই যে ফ্যামিলি নিয়ে কথা হচ্ছে, তার রাইসের পেছনে খরচ হয় হচ্ছে 12x, ফিশের পেছনে খরচ হয় হচ্ছে 17x, আর অয়েলের পেছনে তার খরচ হয় হচ্ছে 3x। তো আমাদের কাছে রেশিও ছিল, সেখান থেকে আমরা সরাসরি অ্যামাউন্টে চলে আসলাম। দ্য প্রাইসেস অফ দিস আর্টিকেলস আর ইনক্রিজড বাই 20%, 30% and 50% রেসপেক্টিভলি। আচ্ছা, সো এখন আমরা ধরে নিই যে এই যে প্রত্যেকটা জিনিসের দাম হচ্ছে লেটস সে 100 টাকা। 100 কেন ধরলাম?
কারণ 100-কে 20% ইনক্রিজ করলে যে 120 হয়, এইটা আমাদের জন্য বোঝাটা ইজি। ঠিক আছে। সো তাহলে 30% ইনক্রিজ হলে আমার আহ মাছের পেছনে খরচ হয়ে গেল 130, অয়েলের পেছনে খরচ হলো 150, তাই তো? আচ্ছা। সো আমার তাহলে প্রাইস ইনক্রিজ হওয়ার পরে টোটাল এক্সপেন্সটা কত হবে? প্রাইস ইনক্রিজ হওয়ার পরে এক্সপেন্সটা হবে হচ্ছে এই 12x এর সাথে 120 গুণ দিব। সো এটা হবে হচ্ছে 12 12 144, পরে হচ্ছে 0x, আবার ফিশের পেছনে হবে হচ্ছে 17x ইন্টু 130। সো এখানে এই গুণটা দিতে হবে, 7 13 78, 78-এর 8, হাতে 7, 13 13 আর 7 21। আচ্ছা, অয়েলের পেছনে আমার খরচ হচ্ছে কত? সো 3x ইন্টু 150, এটা হচ্ছে 450x। আচ্ছা। সো আমার তাহলে টোটাল এক্সপেন্স এখন কত? টোটাল এক্সপেন্স হচ্ছে এখন এগুলো সব যোগ করতে হবে। 2180x, 450x, সো 0, 8 5 13 4, 17 7, হাতে 1 4। ঠিক আছে, এটা হচ্ছে ইনক্রিজড এক্সপেন্স। আর ইনিশিয়াল এক্সপেন্স কত? ইনিশিয়াল এক্সপেন্স তো হচ্ছে আমরা ধরছিলাম যে প্রত্যেকটা ইউনিটে তার হচ্ছে 100 করে খরচ হয়, তাহলে এখানে তার এক্সপেন্স হচ্ছে 1200x, এখানে 1700x, তো এক্স। তো এগুলা যোগ করলে কত হবে? এগুলা যোগ করলে হবে হচ্ছে 3200x। ঠিক আছে। আচ্ছা, আমি একটু যোগটা আবার করি, কারণ যোগেরটা এখানে ভুল গেলে আমার পুরা ম্যাথটা ভুল যাবে। তো আমি এখানে একটু ক্যালকুলেশনটা আবার করি। আচ্ছা, এখানে তো ভুল করছি, 17-র সাথে 130 গুণ করতে ভুল করছি। হুম, এটা হচ্ছে 17 × 0 0, 3 × 51, 51-র 1, হাতে 5, 17 আর 5 22। সো ভুল হয়েছিল, আরেকটু হলেই তো মনে হচ্ছিল। সো 22, এটা তাহলে তো এখানেও ভুল গিয়েছে। 0 0, এখানে হচ্ছে 1, হচ্ছে এটা। তো তাহলে খরচ বৃদ্ধির পরে তার এক্সপেন্স এটা, আর খরচ বৃদ্ধির আগে তার এক্সপেন্স এটা। তাহলে তার খরচ বাড়ছে কতটুকু? খরচ বাড়ছে হচ্ছে এত মাইনাস এত, হুইচ ইজ 900x। তো বলা হচ্ছে এই যে খরচটা বাড়লো, এটা হচ্ছে পার্সেন্টেজ অ্যামাউন্ট কত। সো আমার বেজ এইটা, তো আমার পার্সেন্টেজ বের করতে গেলে তো এটার ক্যালকুলেশন আর কি যেভাবে হয়, এক্স আর এক্স কেটে দিব, এখানে দুইটা শূন্য কাটে। সো 9/32, এটাকে কিভাবে ক্যালকুলেট করা যায়? এটাকে পার্সেন্টেজে করার জন্য 100% গুণ করব। সো এটাকে 4 দিয়ে কাটি, 8, 25, 9 25 225/8, এটাকে আবার ভাগ করব। সো 8 2 16, তাহলে হাতে থাকে হচ্ছে 6 আর 5 65, 8 8 64, 1 থাকে 1/8। সো এটা এই পর্যন্ত বের করা লাগে না, 28 বের করলেই আমি আপনি এরপরে অপশনের দিকে তাকাবেন। তো আপনার প্রবলেমটা যখন ফাইনালি একটু শেষ হবে হবে, তখন আপনি যদি অপশনের দিকে তাকান, তখন আপনার অনেক প্রবলেম আছে, আপনার ফুল ক্যালকুলেশন করা লাগে না। যেরকম এখানে যখনই 2 আসতেছে, তখনই কিন্তু এখানে ক্যালকুলেশনটা থামাই দেওয়া যায়, বাকিটুকু আর করা লাগে না, কারণ এখানে অপশনের মধ্যে শুধু এইখানেই দুইটা আছে। তো অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে। জি, লাস্টের গুণটা ভাই আর একটু সহজ ভাবে করা যায় না? যদি আমি কোনটা?
9/32 ইন্টু 100, 100/32 ধরলাম, এখানে 3 3 নং 27, 27-এর ক্লোজেস্ট 28। হ্যাঁ, এটা আসলে মানে যে কোনো কিছু আসলে করা যায়। ক্যালকুলেশন আপনি কিভাবে হ্যাঁ, করবেন এটা তো আসলে মানে এক একজনের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে। ইনফ্যাক্ট আমি হয়তো এখন এভাবে করছি, ইনস্ট্যান্ট আমার মাথায় এটা আসছে তাই, বাট পরীক্ষার জি হলে হয়তো আরেক রকম ভাবে করতাম। হ্যাঁ, জি। এটা আসলে যে যেভাবে করে পারে, এনিথিং দ্যাট ওয়ার্কস ইজ ওকে। তো সামনের দিকে আগাই। বলা হচ্ছে আ স্টুডেন্ট টুক 5 পেপার্স ইন অ্যান এক্সামিনেশন, 4টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, ওয়ার ফুল মার্কস ওয়ার সেম অন ইচ পেপার, প্রত্যেকটা সাবজেক্টে ফুল মার্ক সেম। তো আমরা ধরে নিই, যেটা আমরা জেনে অভ্যস্ত, যে প্রত্যেকটা সাবজেক্টে 100 মার্ক। তাহলে টোটাল সে 5টা সাবজেক্ট এক্সাম দিয়েছে, 500 মার্কের পরীক্ষা দিচ্ছে। ওকে, সো বলা হচ্ছে হার মার্কস ইন দোজ পেপার্স ওয়ার ইন দ্য প্রপোর্শন অফ 6:7:8:9:10। সো তাইলে রেশিও দেয়া আছে 5টা সাবজেক্টের। আমরা ধরে নিই সে 5টা সাবজেক্ট, একটাই পাইছে 6x, একটা পাইছে 7x, 8x, 9x, আর পাইছে হচ্ছে 10x। In all these papers together, the candidate obtained 60% of the total marks. তাহলে ক্যান্ডিডেট টোটাল মার্কসের আমি যদি সবগুলা যোগ করি, এই যে যে নাম্বারগুলা সে পাইলো, এই সবগুলা যোগ করলে হয় হচ্ছে 7 আর 6 13, 13 আর 8 21, 21 আর 9 30, 10 40। এইটা সমান হয় হচ্ছে টোটাল মার্কসের 60%। তো 60% অফ টোটাল মার্কস উইচ ইজ এইটা। আচ্ছা, তো এখান থেকে আমি যদি একটু এক্স এর মানটা বের করি, লেটস সে 40x, 60% মানেই হচ্ছে আমার 3/5 ইন্টু 500, এটা কাটলে হয় 100, তাহলে 300 হয়। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু হবে হচ্ছে 300/4। 4 দিয়ে 30-কে কাটলে হয় 4 × 7 = 28, 2 থাকে, 2 এর পাশে আসে শূন্য, সো এটা আসে হচ্ছে 5, তাই তো? আচ্ছা, এটা 40 দিয়ে কাটবো, তো ভুল হলো তো। তো তাহলে হবে হচ্ছে 7.5। তো এটাকে 4 আসে, এটা আসে 30। এবার ঠিক আছে, তাহলে এক্স এর মান হচ্ছে 7.5। আচ্ছা, এখন তাহলে আমি ইচ সাবজেক্টে সে কি পরিমাণ নাম্বার পেয়েছে এটা একটু বের করে ফেলি। সো সে এখানে হচ্ছে এক্স এর মানটা যদি 7.5 বসিয়ে দেই, এটা হচ্ছে 75। এখানে হচ্ছে এর থেকে একটা কম, তাই তো? সো এখান থেকে 7.5 বাদ দিলেই হয়ে যাচ্ছে। সো সেটা হবে হচ্ছে 67.5, এখানে হবে হচ্ছে 60। ওকে, আচ্ছা, তাহলে এখানে হবে কত? এখানে হবে হচ্ছে 52.5, আর এখানে আরো 7.5 কমে যাবে। দেখি কি বলছে। দেন দা, আচ্ছা হ্যাঁ, দেন দ্য নাম্বার অফ পেপার্স ইন হুইচ শি গট 50%, মোর দেন 50% মার্কস, মানে কয়টা পেপার আছে যেখানে সে 50%-এর বেশি পাইছে। মানে 50% মানে হচ্ছে এক একটাতে তো 100 ছিল, তো 50% মানে হচ্ছে কোন কয়টা সাবজেক্টে সে 50-এর উপরে নাম্বার পেয়েছে। ঠিক আছে, টোটাল সাবজেক্ট ছিল 5টা, কয়টা সাবজেক্টে সে 50-এর উপরে নাম্বার পাইছে সেটা আমাকে বের করতে হবে। সো আমি দেখলাম একটাতে সে পেয়েছে 75, একটাতে 67.5, এইগুলা এইগুলা। বাট এখান থেকে যখন নিচে নেমে গেল, সো এটা বোঝা যাচ্ছে যে এটা 50 নিচে চলে যাচ্ছে। সো তাহলে সে 4টা সাবজেক্টে 50-এর উপরে নাম্বার পেয়েছে, সো দ্য অ্যান্সার ইজ এটা। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে যে প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার 100 ধরলাম, আপনাদের কাছে মনে হইতে পারে যে এখানে 100 না ধরে অন্য কিছু ধরলে কি হইতো? অন্য কিছু ধরলে কি অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাইতো? উত্তরটা হচ্ছে অন্য কিছু ধরলেও কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হইতো না। লেটস সে আপনি ধরেন 50 ধরলেন, তো এই যে 100, এই 100-র সাথে এই নাম্বারটা রিলেটেড না, তো তখন আপনার এই এক্স এর মানটা ওই প্রপোর্শন অনুযায়ী চেঞ্জ হয়ে যেত। তো তখন সেই এক্সটা যখন চেঞ্জ হয়ে যেত, তখন এইগুলাও কিন্তু ডিফারেন্ট হয়ে যেত। তো তখন আমি হিসাব করতাম যে সে কয়টা সাবজেক্টে 25-এর বেশি নাম্বার পেয়েছে। সেক্ষেত্রে হয়তো এখানে হতো
3.375 এক্স এর মান তখন এরকম হইতো। সো এটা 100-র উপরে কিন্তু ডিপেন্ডেন্ট না, বাট 100টা ধরার কারণে আমাদের ক্যালকুলেশনটা একটু ইজি হয়েছে। ঠিক আছে, তো আমরা সামনের দিকে আগাই। বলা হচ্ছে লাস্ট ইয়ার দ্য রেশিও বিটুইন দ্য স্যালারিজ অফ এ অ্যান্ড বি ওয়াজ 3:4। তাহলে লাস্ট ইয়ারে এ আর বি এর স্যালারি রেশিও ছিল 3:4। তাইলে এদেরকে আমি যদি এক্স ধরি, তাহলে লাস্ট ইয়ার এ এর স্যালারি ছিল 3x, বি এর স্যালারি ছিল 4x। বাট দ্য রেশিওস অফ দেয়ার ইন্ডিভিজুয়াল স্যালারিজ বিটুইন লাস্ট ইয়ার অ্যান্ড দিস ইয়ার ওয়ার 4:5 and 2:3 রেসপেক্টিভলি। সো বোঝার চেষ্টা করেন, প্রথমে একটা রেশিও দেয়া আছে, সেটা হচ্ছে দুইটা মানুষের স্যালারি। পরে দেখেন দুইটা রেশিও দেয়া আছে। এই রেশিও দুইটা কি? এই রেশিওটা হচ্ছে দুইজনের এই যে লাস্ট ইয়ার এবং প্রেজেন্ট ইয়ারের রেশিওটা দেয়া আছে। তো এটা ধরলাম পি, আর এটা ধরি কিউ। তো আমি যদি এখন লিখি, দেখেন তো, 3x/p = 4:5, তাহলে বুঝেন কিনা আপনারা? এটাই দেয়া আছে না? আবার যদি লিখি 4x/q = 2:3, তাহলে বোঝা যাচ্ছে না? সো এখান থেকে আমরা একটু পি এর মানটা বের করে ফেলি। এখান থেকে কিউ এর মানটা বের করে ফেলি। তো এটা 2, এটাতে কাটাকাটি করা যায়, 6x। সো এর প্রেজেন্ট স্যালারি হচ্ছে 15x/4, আর বি এর প্রেজেন্ট স্যালারি হচ্ছে 6x। ইফ দ্য সাম অফ দ্য প্রেজেন্ট স্যালারিজ ইজ টাকা 4160, দেন হাউ মাচ ইজ দ্য স্যালারি অফ এ নাও? মানে এ এর প্রেজেন্ট স্যালারি বের করতে বলছে। সো আমার 15x/4 প্লাস 6x = 4160 বের করতে হবে কি এইটার মান কত। তো এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে ফেলি। এখান থেকে যদি আমি এক্স এর মান বের করে ফেলি, সো হবে হচ্ছে 424x/4। সো 24 আর 15 হচ্ছে 39x/4 = 4160। সো x = 4160 × 4/39। এগেইন এটা বেশ বড়সড় ক্যালকুলেশন আসছে। সো যেটা করা যায় যে 39কে 13 দ্বারা ভাগ করা যায়। তো আমি একটু উপরের নাম্বারটাকে 13 দিয়ে ভাগ করা যায় কিনা সেটা ট্রাই করে দেখতে পারি। তো আমি যদি উপরের এই সংখ্যাটাকে 13 দিয়ে ভাগ করার চেষ্টা করে দেখি, তাহলে হয় হচ্ছে 3 × 13 = 39, তারপরে আসে 2 26। হ্যাঁ, হইছে। তো 13 × 2 = 26, আর এখানে শূন্য তো ছিলই। আর নিচেরটাকে 3 × 13 = 39। উপরেরটা কি কাটাকাটি করা যায়? 320কে কি 3 দ্বারা ভাগ করা যায়? এখানে কিন্তু আপনার ওই জিনিসটা কাজে লাগবে, যে আমরা 3 দ্বারা বিভাজ্যতার যে ফর্মুলাটা করছি না, যে সংখ্যাগুলোর যোগফলকে যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে ওই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যায়। তো এখানে দেখেন 3 + 2 + 0 = 5, বাট 5কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না। তো এই সংখ্যাটাকেও কিন্তু তাহলে 3 দ্বারা ভাগ করা যাবে না। তো না গেলে আমরা রেখে দিই, এই গুণটা না করে রেখে দিই। কেন না করে রেখে দিই সেটা পরে বলছি। তো এখন আমাকে বের করতে হবে এ এর প্রেজেন্ট স্যালারি। এ এর প্রেজেন্ট স্যালারি ছিল এইটা। তো এখানে এক্স এর মানটা বসাতে হবে। তো এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 320 × 4/3। তো দেখেন এখানে গুণটা করছিলাম না, কারণ এখানে একটা 4 ছিল। এখন ডেফিনেটলি আপনারা বলবেন যে ভাই আপনি তো এটা আগে করছিলেন, এই জন্য মনে হয় পারলেন। বাট বিষয়টা কিন্তু তা না, কারণ আপনার এখানে এক্স এর মান বের হচ্ছে। আপনি যখনই দেখেন যে আপনাকে কিন্তু এক্স বের করতে হবে না, আপনাকে কিন্তু বের করতে হবে 15x/4। তো আপনি কেন এখানে গুণ দিবেন? তো আপনি এখানে 15x/4 লিখলে হয়তো
আপনি একটা বেনিফিট পাবেন, এখানে হয়তো বেনিফিটটা পেয়ে যাচ্ছি, নট নেসেসারি সবসময় পাবেন। তো 3 এটা কাটলে হয় 5। এবার আপনি 5-কে 320 দিয়ে গুণ দেন, সো অ্যান্সার হবে 1600। সো এর প্রেজেন্ট স্যালারি হচ্ছে 1600। ওকে, সো সামনের দিকে আর একটা প্রবলেম। এটা হচ্ছে 5 জন বন্ধু আছে, অ্যালিস্টার, বেল, কুক, ড্যারেন এন্ড ইয়ন। তারা একটা অ্যাপটিটিউড টেস্টে পরীক্ষা দিয়েছে। বলা হচ্ছে অ্যালিস্টার স্কোরড এক্স্যাক্টলি হাফ অফ ড্যারেনস স্কোর। সো অ্যালিস্টার ড্যারেনের অর্ধেক পেয়েছে, হুজ স্কোর ওয়াজ 1/5 মোর দেন কুক স্কোর। সো তাহলে ড্যারেনের স্কোর কত? 1/5 মোর, 1/5 মোর দেন কার স্কোর? কুক স্কোর। তো এখন এই কথাটাকে আমরা কিন্তু একবারে লিখতে পারতে হবে। 1/5 মানে কিন্তু 20%। সো 20% মোর দেন কুক স্কোর মানে হচ্ছে 1.20 অফ কুকস স্কোর। এই যে এই কথাটা থেকে সরাসরি এতটুকু লিখে ফেললাম, এই স্কিলটা ডেভেলপ করাই কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ। পার্সেন্টেজ রিলেটেড প্রবলেম বা রেশিও রিলেটেড প্রবলেমের জন্য এই যে একটা জিনিসকে পড়ে সরাসরি এটা লিখতে পারা, এটা করলে এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। আচ্ছা, তারপরে আগাই বলছি, ইয়ন, এটা ঠিক পড়ছি কিনা আই ডোন্ট নো, বাট ইয়ন স্কোর 2/5 মোর দেন কুকস। সো ইয়ন স্কোর 2/5 মোর। সো এখানে তাহলে 40%, 2/5 মানে 40%। সো কুকের থেকে 40% বেশি সে স্কোর করছে। সো কুকের থেকে 40% বেশি করলে কুকের স্কোরের 1.4 গুণ হচ্ছে ইয়নের স্কোর। আর ড্যারেনের স্কোর কত? ড্যারেন স্কোর হচ্ছে 3/2 টাইমস দ্যাট অফ বেল স্কোর। এখানে কিন্তু মোর দেন লেস দেন কিছু বলে নাই, সরাসরি বলছে বেলের স্কোরের 3/2। 3/2 মানেই হচ্ছে 1.5। সো 1.5 অফ বেল স্কোর। এখন এখন আমাকে বলতে হবে, ইফ দ্য এভারেজ অফ দ্য গ্রুপ ওয়াজ 50, হোয়াট ওয়াজ দ্য রেঞ্জ অফ দ্য স্কোরস অফ দ্য গ্রুপ। তাহলে এ প্লাস বি প্লাস, আচ্ছা, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, মানে এই 5 জনের স্কোরের যোগ মানে এভারেজ হচ্ছে 50। তাহলে এদের যোগফলটা কত হবে? নামগুলোও সেইভাবে দিছে যেন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হয়। এটা সমান সমান কি, এই 50-কে 5 দিয়ে গুণ করলে হয়ে গেল না? এভারেজ দেয়া থাকলে সেখান থেকে আমরা সামেশনটা বের করতে পারি, জাস্ট নাম্বার অফ পিপল বা নাম্বার অফ যে ইভেন্ট সেটা দিয়ে গুণ করে দিলেই হয় এভারেজকে। তো 50-কে 5 দিয়ে গুণ করছি, এটা আমরা এভারেজ চ্যাপ্টারে যে আরো ডিটেলস জানবো। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটাকে আমরা সবগুলাকে এই একটা ফরম্যাটে নামাই নিয়ে আসতে হবে। একটা, এখানে 5টা ভেরিয়েবল আছে আর এখানে এই সম্পর্কগুলো দেওয়া আছে, এগুলা থেকে সব এক জায়গায় আনতে হবে। কিভাবে আনবো? দেখেন, এ এর সাথে ডি এর সম্পর্ক জানি, ডি এর সাথে সি এর সম্পর্ক জানি, ডি এর সাথে বি এর সম্পর্ক জানি। তাহলে আমি সবগুলাকে যদি ডি তে নামাই নিয়ে আসি, তাহলে আমার জন্য কাজটা কিন্তু ইজি হয়। ঠিক আছে, তো আমি ডি টাকে রেখে দিই, ডি। এখন আমি এইখান থেকে বলতে পারি এ সমান 2a ইকুয়ালস টু ডি। এই লাইন থেকে এটা বলা যায়। ঠিক আছে, আচ্ছা, আমি তো সব ডি তেই নামা নিয়ে আসছিলাম, তো এটা আমার বলার প্রয়োজন পড়ছে না। আমি সরাসরি আমি সরাসরি এ ইকুয়ালস টু ডি/2 বসিয়ে দিতে পারি। আচ্ছা, বি এর সাথে ডি এর সম্পর্ক হচ্ছে 1.5 এ। তাহলে
ডি ইকুয়ালস টু হচ্ছে 3/2 বি, বি ইকুয়ালস টু হচ্ছে 2/3 অফ ডি। তো এখানে আমি বি এর বদলে লিখতে পারি 2d/3। আর সি এর সাথে বি এর সম্পর্কটা কেমন? ডি ইকুয়ালস টু 120/100 সি, সি ইকুয়ালস টু 100d/120। এটাকে যদি আমি একটু কাটাকাটি করি তাহলে হয় হচ্ছে নিচে 6 আর উপরে 5, 20 দিয়ে কাটলাম। সো 5d/6। সো এখানে আসে 5d/6। আর এখানে ডি তো ডি ছিলই, সেটাকে রেখে দিলাম। আর ই এর সাথে ডি এর রিলেশন, আচ্ছা, তো ই সমান সমান হচ্ছে 140/100 সি। এখন সি সমান সমান আমরা জানি আবার 5d/6। সো ই এর সাথে ডি এর সম্পর্ক হচ্ছে এমন। তো again এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে হয় 5, আর এখানে আসে 7। এই 5 আর এই 5 কাটে, সো 7d/6। তো এখানে লিখবো 7d/6। এটা সমান সমান হচ্ছে 250। এখন আমাকে সব যোগ করতে হবে। 6, সো 3d প্লাস 4d প্লাস 5d প্লাস 6d প্লাস 7d ইকুয়ালস টু 250। তো এটা করলে হবে হচ্ছে 7, 7 5 12, 12 6 18, 18 আর 7 25। d ইকুয়ালস টু 250 ইন্টু 6। তো t ইকুয়ালস টু 250 ইন্টু 6/25। তো এটা কাটলে হয় 10, মানে হয় 60। তো ডি এর মান হচ্ছে 60। এখন যে কাজটা করতে হবে এখন সেটা হচ্ছে আমাকে রেঞ্জ বের করতে হবে। হোয়াট ওয়াজ দ্য রেঞ্জ? রেঞ্জ মানে হচ্ছে সবচেয়ে বড় মান থেকে সবচেয়ে ছোট মানটা বিয়োগ করতে হয়, ঠিক আছে? এখন সব থেকে বড় মান থেকে যদি সবচেয়ে ছোট মান বিয়োগ করতে হয় তাহলে আমাকে সেই মানগুলা বের করতে হবে আগে। তো আমি যদি রেঞ্জ বের করতে যাই তাহলে এখন এই ডি এর মানটা আমি সবগুলোর সাথে ডি এর রিলেশন জানি। তো আমার এ সমান সমান কত হবে বলেন তো? এ সমান সমান ছিল d/2। তো ডি সমান 60, তাহলে এ সমান সমান হচ্ছে 30। বি এর সাথে ডি এর সম্পর্কটা ছিল হচ্ছে 2/3 ইন্টু ডি। সো এখানে আমি 60 বসাবো, নিচে দিব 3, কাটাকাটি করলে হয় 40। সি এর সাথে ডি এর কি সম্পর্ক ছিল? সি এর সাথে ডি এর সম্পর্ক ছিল এই যে 5d/6। সো 5 × 60/6, কাটাকাটি করলে হয় 50। সো আমি একটু বেশি ঘিজিঘিজি হয়ে গেছে। এ ইকুয়ালস টু পেলাম 30, বি ইকুয়ালস টু পেলাম 40, সি ইকুয়ালস টু পেলাম 50। আচ্ছা, আর ডি ইকুয়ালস টু তো 60। আর ই ইকুয়ালস টু কত? ই এর সাথে ডি এর সম্পর্ক ছিল এইটা। সো এখানে যদি আমি বসাই 7 × 60/6, 10 আসে। সো দিস গিভস আস 70। সো ই সমান হচ্ছে 70। এখন আপনি দেখেন এখানে সব স্কেলে 10 10 করে বাড়তেছে, তাহলে সব থেকে ছোট মান এইটা, সব থেকে বড় মান এইটা। তাহলে রেঞ্জ হচ্ছে সব থেকে বড় মান মাইনাস সব থেকে ছোট মান। সো রেঞ্জ হচ্ছে 70 মাইনাস 40 gives us, সরি, 40। সো অ্যান্সার হচ্ছে আপনার D40। বেশ বড় সড় একটা প্রবলেম, রাইট? সো আইবি এর বিগত 1 2টা মাসে যে কঠিন এক্সাম গুলা হয়েছে যেগুলোর কারণে তার অনেক বদনাম করাইতে হয়েছে, ওই কোশ্চেন গুলা যদি আপনি একটু দেখেন দেখবেন যে ওইখানে কিন্তু ক্যালকুলেশন গুলা এরকম রিগোরাস ক্যালকুলেশন ছিল। প্রবলেম খুব যে কঠিন তা না, ইটস লাইক যে ক্যালকুলেশনটা টাফ। তো এখানেও দেখেন কিন্তু ক্যালকুলেশন এখানে এমন কিছুই কিন্তু নাই যেটা আপনারা পারবেন না, কিন্তু ওই যে ক্যালকুলেশনটা, সেই জন্য বারবার বলি যে একটু ক্যালকুলেশনটা, এখন আমি এভাবে করছি, কেউ হয়তো আরো ইজিলি এটা করতে পারে, তো সে হয়তো ওখানে একটু বেনিফিট পাবে টাইম ওয়াইজ। তো আমাদের আজকে লাস্ট প্রবলেম এটা।
লাস্ট প্রবলেমটা, এটা আমাদের আজকে শেষ করে ফেলি আমরা। অনেক বেজে গেছে, অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল। তো দেখি, বলা হচ্ছে জ্যাকস বেকারি সেলস অনলি 4 টাইপস অফ পাই। একটা বেকারি আছে জ্যাকের, সেখানে 4 টাইপ অফ পাই বিক্রি করা হয়। কি কি? অ্যাপল পাই, ব্লুবেরি পাই, চেরি পাই, অ্যান্ড পিকান পাই। ঠিক আছে? For every 5 apple pies sold by the Jack's Bakery, Jack sells 3 bakery blueberry pies, 4 cherry pies, and 6 pecan pies. So এখানে কিন্তু রেশিও দেয়া আছে। সো এখানে রেশিও দেয়া আছে হচ্ছে অ্যাপল ইস টু ব্লুবেরি ইস টু চেরি ইস টু পেকান ইকুয়ালস টু 5 ইস টু 6। ঠিক আছে, এটার অর্থই হচ্ছে এটা যে 5টা অ্যাপল পাই বিক্রি হইলে 3টা ব্লুবেরি পাই বিক্রি হয়, 4টা চেরি পাই বিক্রি হয়, আর 6টা পেকান পাই বিক্রি হয়। ঠিক আছে, তো আমরা এখন এটা আমাদের রেশিওটা দেয়া আছে, আমরা এক্সাক্ট অ্যামাউন্ট জানি না। তো আমরা এক্সাক্ট অ্যামাউন্টটা এক্স ধরে বের করে নিই। সো এক্সাক্ট অ্যামাউন্ট লেটস সে অ্যাপল, ব্লুবেরি, চেরি, পেকান, যেটা হচ্ছে 5x পরিমাণ, 5x সংখ্যক বিক্রি হয়, 3x সংখ্যক বিক্রি হয়, 4x সংখ্যক বিক্রি হয়, 6x সংখ্যক বিক্রি হয়। বলা হচ্ছে ইফ পেকান পাইস আর হাফ অফ দ্য প্রাইস অফ অ্যাপল পাইস, 1/3 the price of blueberry pies, and 1/4 the price of cherry pies, then approximately what percent of Jack's total revenue comes from the sale of apple pies? So দেখেন, পেকান পাইজ এর রেসপেক্টে সবগুলার প্রাইসটা দেয়া আছে। তো আমি মনে মনে ধরি যে পেকান প্রাইসের অ্যামাউন্টটা মানে সেলিং প্রাইস হচ্ছে এক্স। তাহলে অ্যাপেলের সেলিং প্রাইস কত বলেন তো? অ্যাপেল পাইসের সেলিং প্রাইস হাফ অফ দা, আচ্ছা, পেকান পাইস হচ্ছে হাফ অফ দ্য অ্যাপেল পাইস, তাই তো? তো এটা হবে হচ্ছে 2a, রাইট? পেকান পাইস আর হাফ দ্য প্রাইস অফ অ্যাপেল পাইস মানে হচ্ছে, একটু যদি দেখি, এইভাবে না করি। সো অ্যাপেল পাইস এর অর্ধেকটা তার প্রাইস, তাই তো? আচ্ছা, আবার এইটাই হচ্ছে ব্লুবেরি পাইস এর 1/3। সো ব্লুবেরি পাইস এর 1/3 হচ্ছে তার দাম। আবার এই পাইস এর দাম হচ্ছে চেরির 1/4। আচ্ছা, সো এখন আমরা কিভাবে হচ্ছে এই মানগুলা সব বের করে ফেলবো, বলেন কিভাবে করা যায়? নো ওয়ান, নো ওয়ান, কারো কোনো আইডিয়া নাই? আচ্ছা, সো খেয়াল করেন, আমি সবগুলাকে কিন্তু হচ্ছে এই এইটার যে প্রাইস সেটার তুলনায় লিখতে পারি। ধরেন আমি বললাম যে একটা পেকান পাইজের প্রাইস হচ্ছে এক্স, তাহলে একটার জন্য মানে আহ কিভাবে এটাকে বলা যায়? আচ্ছা, লেটস সে এইটার দাম আমি বললাম হচ্ছে, আচ্ছা এক্স না ধরি, কারণ এক্স তো অলরেডি হচ্ছে আমরা এটার কমন ধরে ফেলছি। সো এক্স ধরলে মুশকিল হয়ে যাবে, আমরা এটাকে পি ধরি। ঠিক আছে, এক্স আগে একটা জিনিস ধরা হয়েছে, তো তো একই চলক তো দুই জায়গায় আমরা ধরতে পারবো না। তো আমরা ধরলাম যে পেকান পাই তার প্রাইস হচ্ছে পি। তাহলে অ্যাপল পাইয়ের প্রাইস কত বলেন তো? অ্যাপল পাইয়ের প্রাইস হচ্ছে 2p। এই যে এখান থেকে বলতে পারি অ্যাপল পাই এর প্রাইস হচ্ছে 2p। আচ্ছা, তাহলে এখান থেকে ব্লুবেরি পাই এর প্রাইস আমরা বলতে পারি 3p। আচ্ছা, এখান থেকে চেরি পাই এর প্রাইস আমরা বলতে পারি 4p।
এবং এগুলো কিন্তু একটার পরিমাণ বের করছি, সব একটার পরিমাণ। এখন দেখেন অ্যাপল পাই কয়টা বিক্রি করছে, 5x পরিমাণ। তাহলে একটার দাম হচ্ছে 2p। তাহলে 5x এর দাম কত? 10xp। তাহলে ব্লুবেরি পাই একটার দাম হচ্ছে 2p, 3x পরিমাণের দাম হচ্ছে, ভাই এটা 3p হবে। আচ্ছা 3p হবে না ভাইয়া? সো 3 3 9, 9xp। একটা চেরি পাই এর দাম হচ্ছে 4p, তাহলে 4x পরিমাণ চেরি পাই এর দাম হচ্ছে 16xp। আর একটা পেকান পাই এর দাম তো p, তাহলে 6x পরিমাণ পেকান পাই এর দাম হচ্ছে 6xp। রাইট? তাহলে টোটাল আমার রেভিনিউ কত হচ্ছে বলেন তো? টোটাল তার সেল হয়েছে এখানে হচ্ছে 16 আর 9 25, 25 আর 10 35 আর 6 41xp। এটা হচ্ছে তার টোটাল সেল বা টোটাল রেভিনিউ। বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট অফ জ্যাকস টোটাল রেভিনিউ কামস ফ্রম দ্য সেল অফ অ্যাপল পাই। তাহলে অ্যাপল পাই বিক্রি করে টোটাল রেভিনিউ এর কত অংশ হয়? অ্যাপল পাই বিক্রি করছি কত এক্সপি বলেন তো? 10xp। সো এখন কোশ্চেনটা এখানে এসে মানে দাঁড়ালো যে 10xp ইজ হোয়াট পার্সেন্ট অফ 41xp। সো এটা হবে কত? 10xp বাই 41xp। তো এইটা কাটাকাটি করলে আসে হচ্ছে 10/41। তো এই অ্যামাউন্টটা কিন্তু দেখেন অলমোস্ট মানে 1/4 এর কাছাকাছি। সো 1/4 মানে 25%-এর কাছাকাছি। সো দেখি আমরা এর মধ্যে কোনটা 25%-এর কাছাকাছি আছে। 20%, 24%, 28, 34, 40। তো অ্যান্সার হচ্ছে বি, 24%। ঠিক আছে? বোঝা গেল প্রবলেমটা? জি ভাইয়া। আচ্ছা, তো আমাদের প্রবলেম মোটামুটি এগুলা ছিল। আজকে বেশ বড়সড় একটা ক্লাস করলাম। এই চ্যাপ্টার গুলা বেশ ইম্পর্টেন্ট। মানে কোশ্চেন যেই করুক, ব্যাংকের কোনো কোশ্চেন হলে এই রেশিও এন্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, তারপরে হচ্ছে অ্যালিগেশন মিক্সচার, যেটা আমরা নেক্সট ক্লাসে করব, তারপরে হচ্ছে প্রফিট লস, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এখান থেকে আসলে বেশি সময়টা দেওয়া দরকার। সো আপনাদের কারোর যদি কোনো সমস্যা না থাকে আমরা ক্লাসটা শেষ করতে পারি আজকে। ভাই একটা কোশ্চেন জিজ্ঞেস করা যাবে? হ্যাঁ অবশ্যই ভাই, যাবে। ম্যাথের বাইরের কোশ্চেন। ম্যাথের বাইরের কোশ্চেন ভাই ক্লাসে না জিজ্ঞাসা করলেই ভালো হয়। আপনি যদি অনেক জিজ্ঞাসা করতে মন চায় আপনি আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করেন। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা হোপফুলি কালকে আমাদের একটা এক্সট্রা ক্লাস আছে, কালকে আমরা অ্যালিগেশন এন্ড মিক্সচারটা করব। এই চ্যাপ্টার তো মানে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কালকে কি 10টায় ক্লাস? জি, কালকে 10টা ক্লাস। ওকে ভাই। ওকে, আর আমি একটু মানে ক্লাস বেশি নিচ্ছি এই কারণে যে যদি আপনারা সামনে মাসে কেউ এক্সামিনি থেকে থাকেন তাহলে তার হয়তো একটু উপকার হলো। ঠিক আছে? আর এগুলো যেহেতু রেকর্ড আপনার কাছে থাকছে, সো আপনারা চাইলে মাল্টিপল টাইমস যখন আপনাদের সুবিধা, যে ভাই সময় সুবিধা যে। এক্সাম নেই, একটা কোশ্চেন ছিল আচ্ছা হ্যাঁ বলেন ভাইয়া, যে শুনি এই যে তাইলে। আপনি একটা পোস্ট দিয়েছিলেন এই যে প্রাইভেট ব্যাংকের, এইটা একটু জানতে চাচ্ছিলাম আর কি, মানে এইটার হ্যাঁ, এক্সামটা কেমন হয়? আচ্ছা প্রাইভেট ব্যাংকের ওই যে আহ, যমুনা ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এইগুলার যেই আহ, ইয়ে চলছে ওইগুলার কথা বলছেন? জি জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা দেখেন, আপনি গ্রুপেই দেখেন স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন আমি শেয়ার করছি। সো আপনি ওইখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে পারেন। আর আমরা নর্মালি যে টাইপের প্রবলেম গুলো সলভ করছি, নর্মালি প্রাইভেট ব্যাংকের এক্সাম গুলো আইবিএ নিয়ে থাকে। আর আমরা জব, মোটামুটি, মানে জব গুলা কেমন সেটা একটু জানতে চাচ্ছি, আপনার কি কোনো ধারণা আছে কিনা? আচ্ছা জব গুলা কেমন বলতে আসলে জবের জন্য যে ইনফরমেশন গুলা, যে স্যালারি কেমন বা কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করা লাগবে, সেগুলা কিন্তু ওইখানে দেয়াই আছে। ঠিক আছে? আর আদার দেন দিস জব গুলা কেমন সেটা হচ্ছে এমটি লেভেলের যে পজিশন গুলা থাকে নর্মালি ব্যাংকের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনি ব্যাংকে কোনোদিন এমডি বা ডিএমডি এগুলো যখন হবেন, সেটা তো আর এখন এই বয়সে হইতে পারবেন না। তো ওইটার জন্য শুরুটা হচ্ছে আপনার এমটিও থেকেই হয়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ডিসিশন মেকার টাইপের যে পোস্ট গুলা, সেগুলা শুরুটা আপনার এন্ট্রি লেভেলে এমটিও থেকেই হয়। ঠিক আছে?
মানে আমরা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে যেটা নাইন্থ গ্রেডের চিন্তা করি, এটা খানিকটা ওইরকম। ঠিক আছে, আমি জাস্ট একটা কম্পারিজন বোঝানোর জন্য করছি, এটা কিন্তু অ্যাকচুয়াল না বিষয়টা। জি ভাইয়া। ঠিক আছে, বিষয়টা খানিকটা ওইরকম। সো এমটি ওগুলো হচ্ছে ওই পজিশন, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার। আর এছাড়া হচ্ছে আপনার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অফিসার, সরি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার বা ট্রেইনি জুনিয়র অফিসার বা ট্রেইনি ক্যাশ অফিসার, এইগুলো হচ্ছে আমরা ব্যাংকের ক্ষেত্রে 10th গ্রেডের মানে সেকেন্ড ক্লাস যেই জবগুলা, ওইগুলার ইকুইভ্যালেন্ট চিন্তা করতে পারি। এই, আর ফার্দার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি ইনবক্সে করেন, বাকিদেরকে আসলে ঝামেলা বসিয়ে রাখার কোনো অর্থ নেই, ওকে ভাইয়া। অনেক সময় হয়ে থ্যাংক গেছে। ইউ, থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।